আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। সবাইকে 50তম বিসিএস লিখিতর আজকের বাংলাদেশ বিষয়াবলীর সাবজেক্ট হেক্সে স্বাগত জানাচ্ছি। আমি হচ্ছি মোহাম্মদ গোলাম সামদানি। আমি 43তম বিসিএস থেকে পররাষ্ট্র ক্যাডারে কর্মরত আছি। বেসিক্যালি আজকে এই ক্লাসটাতে আমি আমার এক্সপিরিয়েন্স গুলো জাস্ট একটু শেয়ার করব। আমি কিভাবে চিন্তা করতাম বা টেকনিক্যালি কিভাবে অ্যাপ্রোচ করা যায় সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। প্রথমে বলে রাখা ভালো, আমি খুব বেশি অভিজ্ঞ মানুষ না, অনেক জানা মানুষ না। জাস্ট নিজের কিছু হেক্স, নিজের কিছু স্ট্র্যাটেজি একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে ইনশাল্লাহ। এবং এটা বিশ্বাস করি ক্লাসের শুরুতে আপনার যে অবস্থা বা টেকনিকা থাকবে, ক্লাসের শেষে ইনশাল্লাহ আপনি কিছু না কিছু অ্যাটলিস্ট আইডিয়া করতে পারবেন যে কিভাবে পড়াশোনাটা করলে মোটামুটি আপনি অল্প সময়ে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তো আমি হচ্ছে ক্লাসে যাওয়ার আগে জাস্ট আরেকবার একটু জিজ্ঞাসা করবো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা। যারা একটু শুনছেন আমাকে কাইন্ডলি একটু চ্যাট বক্সে ওয়াই লিখতে পারেন যদি আমাকে স্পষ্ট শোনা যায় কিংবা আমার স্ক্রিনটা দেখা যায়। ওকে, তার মানে হচ্ছে সবাই যেহেতু রেসপন্স করে ফেলেছেন আশা করি মোটামুটি দেখা যাচ্ছে ইনশাল্লাহ। আমি এমন একটা সময়ে ক্লাস নিতে আসলাম যেই সময়টাতে মাত্রই হচ্ছে 46 বিসিএস এর হচ্ছে রেজাল্ট হয়ে গেল। সো এই সময়টা কিছু মানুষের জন্য খুবই আনন্দের সময়, আবার কিছু মানুষের জন্য একটু কষ্টের সময়। তো বাট ভালো লাগার বিষয় বা পজিটিভ বিষয় হচ্ছে কি যে এখন মোটামুটি বিসিএসটা ফাস্ট, তার মানে আপনি একটা জায়গায় সময় যদি একটু ইনভেস্ট করেন নিশ্চয়ই কিছু না কিছু আসবে। এইটা একটা ভালো জিনিস যে যে জটটা ছিল সেই জটটা কিন্তু কমে গেছে। আর আপনাদের হচ্ছে আহ সামনেই হচ্ছে রিটেন পরীক্ষা আছে, খুব একটা সময় হয়তো পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই টেকনিকটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আপনি কতটা পড়তেছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, আপনি কতটা গুছায় পড়তেছেন, কি কি টেকনিক অবলম্বন করতেছেন সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি যখন আমার প্রস্তুতি নেই আমি এই টেকনিক গুলা দিয়ে কিন্তু হচ্ছে একটা ভালো করে ফোকাস থাকার চেষ্টা করছি, ঠিক আছে? সো আপনি যখন পড়াশোনা করবেন একটু চেষ্টা করবেন হচ্ছে কি কোন কোন স্ট্র্যাটেজি সাজানো যায় যাতে করে আপনার খাতাটা অন্য অনেকের চেয়ে ডিফারেন্ট হয়, ঠিক আছে? আজকে সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সো একদম স্লাইডে আমি শুরুর কিছু কথা দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কথা বলবো। শুরুর কথার মধ্যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? সো প্রথম যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এখন আপনি যদি একটু লক্ষ্য করেন রিসেন্ট সময়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু একটু অ্যানালাইটিক্যাল প্রশ্ন হচ্ছে এবং একই সাথে আমরা বলতে পারি প্রশ্নগুলোর ধাঁচ এমন হচ্ছে যেখানে আপনার মতামত জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ আগের মতো প্রশ্ন কিন্তু হচ্ছে না, বরঞ্চ একটু ইনোভেটিভ কোশ্চেন, একটু অ্যানালাইটিক্যাল কোশ্চেন এবং এমন প্রশ্নগুলো হচ্ছে যেখানে কিনা আপনি আপনার মতামতটা দিতে পারবেন। সো দেখেন, খেয়াল করে এখন শুধুমাত্র মুখস্থ করে গেলেই কিন্তু হচ্ছে না, বরং একটা তথ্য, একটা প্রশ্নের আনসার আপনি কত সুন্দর লজিক্যাল অ্যানালাইসিস করে উত্তর করতে পারতেছেন সেটা কিন্তু একটা ফ্যাক্ট করতেছে। তার মানে বুঝতে পারতেছেন আগের মতো জাস্ট মুখস্থ করলেই হবে না, আপনাকে অবশ্যই সুন্দর করে অ্যানালাইসিস করা শিখতে হবে প্রশ্নটা, যে আপনি যে প্রশ্নটা উত্তর করবেন সেটা কি করে গুছিয়ে লেখা যায়। ওকে, সেক্ষেত্রে কয়েকটা কথা বলবো। অনেকে আমরা কি করি, কোশ্চেনটা ভালো করে পড়ি না। সেটা কেন বললাম, দেখা যায় ধরেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো একটা প্রশ্ন আসছে, হয় কি আপনি যা পড়ে আসছেন, যা শিখে আসছেন আপনি চেষ্টা করুন সেগুলোই লিখে দেওয়ার জন্য। না, সেটা কিন্তু করা যাবে না। বরঞ্চ আপনি যখন কোশ্চেনটা পড়বেন আপনার কাজ হবে ওই কোশ্চেনের কিওয়ার্ড কোনগুলো সেগুলো একটু আইডেন্টিফাই করা, অর্থাৎ এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে সেই কিওয়ার্ডটা খুঁজে বের করা। ধরেন হচ্ছে কোন একটা প্রশ্নে বললো হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের পদক্ষেপ, তার মানে বুঝতে পারতেছেন এখানে জলবায়ু পরিবর্তন একটা টার্ম আছে, জলবায়ু পরিবর্তন একটা কিওয়ার্ড এখানে আছে, সরকারের পদক্ষেপ এখানে আরেকটা কিওয়ার্ড আছে। ঠিক আছে, সো আপনাকে অবশ্যই যখন আপনি উত্তর করতে যাবেন এই দুইটা ব্যাপারে কিন্তু ফোকাস করতে হবে। তো আপনি যখন কোনো একটা কোশ্চেন উত্তর করতে চাবেন আপনার অবশ্যই যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি একটা কোশ্চেন দেখে সেখানে কিওয়ার্ড কি আছে সেই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে সেভাবে উত্তর করার চেষ্টা করা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এখন অ্যানালাইসিস বা কোশ্চেন প্যাটার্ন যখন আমি বলতে চাই আমি অবশ্যই বলবো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করবেন।
এখন আপনারা আমাকে জিজ্ঞাসা হয়তো করবেন যে ভাই আপনি মাত্রই তো বললেন যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে প্রিভিয়াস ইয়ারটা কেন দরকার? চেঞ্জ হচ্ছে ঠিক আছে, বাট কোশ্চেন গুলার ধরন কেমন আসতো, কোন টপিকসটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য হলেও কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলো অ্যানালাইসিস করা জরুরি। প্রিভিয়াস ইয়ার কেন অ্যানালাইজ করুন সেই কয়েকটা কথাবার্তা বলি। প্রথমত হচ্ছে কোন টপিকটা থেকে কোশ্চেন আসে সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনি বুঝতে পারবেন আগে কোন প্রশ্নে কত মার্কসের প্রশ্ন আসছে, সেটা কি 5 নাম্বার, 10 নাম্বার, না 20 নাম্বার, এরকম একটা অ্যানালাইসিস কিন্তু পাবেন। সো আপনি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলবেন, আপনি চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্ন আসে সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে আমরা কি করি, যখন বাংলাদেশ বিষয়গুলি শব্দটা শুনি আমার কাছে মনে হয় কি আমাকে প্রচুর লিখতে হবে। ইয়েস, অবশ্যই আপনাকে অনেক উত্তর করতে হবে, বাট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কোয়ালিটি। আমরা অনেক সময় কি করি, শুধুমাত্র পৃষ্ঠা ভরানোর জন্য লিখেই যাই, বাট কোয়ালিটির দিকে আমরা হচ্ছে নজর দিই না। আপনি যখন লিখবেন আপনার মাথায় সব সময় এইটা যেন থাকে যে আমার লেখার কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আপনি এমন ভাবে লেখার চেষ্টা করবেন যেন হচ্ছে কি কোনো ক্লিশে কথাবার্তা ঘুরে ফিরে একই ধরনের শব্দ না আসে, বরঞ্চ প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে সেটাকে ফোকাস করে লেখার চেষ্টা করেন। তাই আমি অবশ্যই বলবো কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে যেন আপনার খাতাটার লেখার মান খুব ভালো হয়। ঠিক আছে, কারণ এখন যেহেতু হচ্ছে রোটেশনাল পদ্ধতিতে খাতা দেখে, সারা কিওয়ার্ড গুলা খোঁজেন যে আপনি কিওয়ার্ড গুলো লিখছেন কিনা। সেটা প্রশ্ন দেখি আগে একটু ব্রেন স্টর্মিং করে ফেলবেন, যেখানে কিওয়ার্ড কি দেওয়া যায় তারপরে লেখা শুরু করেন। ঠিক আছে, এবার 4 নাম্বার যে পয়েন্টের কথা বলবো একটু, আমি আজকে বেসিক্যালি আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেগুলো আমি ফলো করতাম। কেউ যদি ক্লাসটা পুরোপুরি করে ফেলেন ইনশাল্লাহ, আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আপনার একটু হলো ইমপ্রুভমেন্ট আসবে ইনশাল্লাহ। 4 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বানান। বানান বানান নিয়ে আমি কেন কথা বলবো সেটা একটু বলি। আমি যেটা করতাম হচ্ছে, আমি হচ্ছে পরীক্ষার সময় বিভিন্ন ধরনের হচ্ছে একটু ভিডিও দেখার চেষ্টা করতাম, বিভিন্ন ধরনের অ্যানালাইজ শোনার চেষ্টা করতাম যে স্যাররা কিভাবে চিন্তা করে, স্যাররা কোনটা চায়। আমরা কি করি, যেহেতু বাংলাদেশ বিষয়বর্তী লেখার পরিমাণটা অনেক বেশি, অনেক দ্রুত লিখতে যে আমাদের বানানগুলো সরে যায়, বা আমাদের বানানগুলো যেভাবে লেখা উচিত সেভাবে আমরা লিখতে পারি না। বানান ভুলগুলো যারা সিনিয়র টিচার আছেন তারা কিন্তু একটা বড় ভুল হিসেবে দেখেন। So, আপনি যখন লেখার স্পিডটা মেনটেন করতেছেন, এট দ্য সেম টাইম আপনাকে এটাও মাথায় রাখা লাগবে যে যেন বানানটা শুদ্ধ হয়। তাই আমি বলবো প্রথম থেকেই বানানটা একটু শুদ্ধ করে করে লেখার চেষ্টা করবেন, এতে আপনার খাতার লেখার মান যেমন ভালো থাকবে, বানান যদি যদি ভুল হয় সেই ভুলে যে নাম্বারটা কাটা যেত সেটা থেকে কিন্তু আপনি রক্ষা পাচ্ছেন। তাই বানানের দিকে কিন্তু অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে। 5 নাম্বার পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ম্যাপ আঁকতে শেখা বা ম্যাপ আঁকা শেখা। ঠিক আছে, আমি ইনশাল্লাহ চ্যাপ্টার ধরে ধরে দেখাই দিব যে কোথায় কোন জিনিসগুলো ইনপুট দেওয়া যেতে পারে। 5 নাম্বার যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে ম্যাপ আঁকা শেখা। কেন ম্যাপ আঁকার কথা আমি বলতেছি, দেখেন আপনি যখন সুন্দর একটা ম্যাপ আঁকবেন, সুন্দর বলতে একদম খুবই একিউরেট হইতে হবে তা না, বাট মোটামুটি যেন সেটাকে বোঝা যায়। ঠিক আছে, বা আপনি কোন জায়গাটা আইডেন্টিফাই করতে যাচ্ছেন শিক্ষক সেটা যেন দেখে বুঝতে পারে। তাই ম্যাপ আঁকতে শেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দুইটা অ্যাডভান্টেজ আছে, অবশ্যই রিলেভেন্ট ভাবে আপনি ম্যাপ ইউজ করবেন, ইরিলেভেন্ট ভাবে না। ঠিক আছে, যে প্রশ্নের সাথে ম্যাপটা যাই মনে করছেন সেখানে আপনি ম্যাপটা ইউজ করে ব্যাখ্যা করতে পারেন। আমি একটু পরে দেখাবো কিছু স্যাম্পল। ম্যাপ ম্যাপ সুবিধা কি, ম্যাপ যখন আপনি আঁকতে যাবেন আপনি একটা অবশ্যই বক্স দিয়ে আঁকার চেষ্টা করবেন। একটা বক্সের মধ্যে ম্যাপটা আঁকবেন আর নিচে হচ্ছে অবশ্যই চিত্রের নাম দিবেন। মানে আমার কাছে মনে হয় যখন আপনি ম্যাপটা আঁকবেন, ম্যাপটারও তো একটা সৌন্দর্য আছে, একটা ছবিরও সৌন্দর্য আছে। সো এই যে বক্স করে নিচে চিত্র দেওয়া সেটার ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ম্যাপ দিলে সুবিধা কি, এটার ভিজুয়ালাইজেশন খুব ভালো হয়, একটা খাতার একটা ভালো পোর্শন যায়, এবং সেটাকে খুব সুন্দর আর্টিকুলেশন করা যায়, মানে আপনি যখন বোঝাবেন খুব সুন্দর করে বোঝাতে পারবেন। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে সেগমেন্ট আপনার লাগবে। আচ্ছা, তো 5টা পয়েন্ট নিয়ে আমি মোটামুটি কথাবার্তা বলে ফেললাম। এবার আমি 6 নাম্বার একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে পরীক্ষার কথা। পরীক্ষার পর আমরা একটু পরে মানে এফ এ কিউ নিব পরীক্ষা। আপনারা বেশি বেশি করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাকে কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমার তো পড়া শেষ হয় নাই, প্রিপারেশন কমপ্লিট হয় না, আমার কি পরীক্ষা দেওয়া উচিত হবে? এখানে অনেক টপিকস থাকে যেটা কিনা আপনি জানেন, আপনার জানা আছে, আপনাকে এখন লিখতে বলে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, বাট পরীক্ষা দিলে সুবিধা কি হয়, আপনার টাইম ম্যানেজমেন্টের একটা ভালো একটা দক্ষতা আসে। কারণ লিখিত পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট ইজ এ বিগ ফ্যাক্ট। সো আপনি যদি হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখে যান সেটা আপনাকে ভালো একটা অ্যাডভান্টেজ দিবে। এবং একই সাথে যেটা বলতে চাই, যখন আপনি পরীক্ষা দিবেন আপনি কিন্তু ভুলগুলো আইডেন্টিফাই করতে পারেন, আপনি কোন কোন জায়গায় ভুল হচ্ছে, আপনি কোন জায়গাটা দিতে পারতেছেন না, বা শিক্ষকরা যখন খাতা কাটতেছেন মডেল টেস্টের
দেখবেন যে আপনার ভুলগুলো ধরাই দিচ্ছে। তো যখন আপনি আপনার ভুলগুলো সম্পর্কে অবগত হবেন, তখন কিন্তু আপনি সেগুলো নিয়ে কাজ করার সুযোগটা পাবেন। বাট আপনি যদি পরীক্ষা না দিয়ে ডিরেক্টলি হলে চলে যান, অসুবিধা কি হবে? আপনি জানেন না যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা কোনগুলো ছিল। তাই ইমপ্রুভমেন্টের জায়গাগুলো বুঝতে হলেও আপনাকে কি রেগুলারলি পরীক্ষা দেওয়া লাগবে। সো মোটামুটি আমি 6টা পয়েন্ট বলছি। সো আমি জাস্ট একটু জিজ্ঞাসা করতে চাই এই মুহূর্তে এই পর্যায়ে এই 6টা পয়েন্ট আপনারা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকেন কাইন্ডলি একটু সি লিখেন প্লিজ। এই 6টা পয়েন্ট যদি ক্লিয়ার থাকেন কাইন্ডলি একটু সি লিখেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে রেসপন্স করতেছেন। সো আশা করি এই পর্যন্ত না বোঝার কিছু না এবং এই জিনিসপত্রগুলো কাজে লাগবে। আচ্ছা, এবার একটু আসি, আমি চ্যাপ্টার ওয়াইজ একটু অ্যানালাইসিস করব। এখানে হচ্ছে বিসিএস লিখিত সিলেবাসটা দেয়া আছে, মোটামুটি এখানে 16টা চ্যাপ্টার দেয়া আছে। আমি স্টেপ বাই স্টেপ একটু বলার চেষ্টা করি, এখানে আপনারা দেখলেই পাবে স্লাইডটা। আমি একটু কয়েকটা সেগমেন্টে ভাগ করছি, অর্থাৎ আমি 7টা সেগমেন্টে ভাগ করছি এই পুরা লিখিত সিলেবাসটা, সেটাকে একটু গুছাই দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের জন্য, ঠিক আছে? প্রথমত হচ্ছে আপনারা, আমি বলবো 1, 5 আর 6, ঠিক আছে, এই 3টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে একসাথে কাজ করতে পারেন। আমি একটু নামগুলো যদি বলি তাহলে আরো বুঝতে আপনার জন্য সুবিধা হবে। যেমন 1 নাম্বার চ্যাপ্টারটা কি, জিওগ্রাফি নিয়ে, ঠিক আছে, জিওগ্রাফি। 2 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে, বা 5 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে, 5 নাম্বার, এটা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে বা পরিবেশ নিয়ে, এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে। আর 6 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমার ন্যাচারাল রিসোর্সেস নিয়ে, ঠিক আছে, ন্যাচারাল রিসোর্সেস নিয়ে বা প্রাকৃতিক সম্পদ নিয়ে। আমি বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ যে আমি কেন 3টা চ্যাপ্টার একসাথে পড়তে বলতেছি। সো আমি লিখিত সিলেবাসের যে প্রিপারেশন আপনারা নিবেন, সেই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি পুরো সিলেবাসটাকে 7টা স্লটে ভাগ করব আপনার সুবিধার জন্য। প্রথম যে স্লটে আমি ভাগ করতেছি, আমি আবারও বলতেছি, আমি আপনাদের সাথে ওই ইনসাইটটা শেয়ার করার চেষ্টা করতেছি যেটা আমি ফলো করতাম, আমি পার্সোনালি ফলো করতাম, সেই স্ট্র্যাটেজিগুলো আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। বলে রাখা ভালো, আমার স্ট্রং জোন উইক জোন বা আপনার স্ট্রং জোন উইক জোন মিলবে না হয়তো, বা আমার চিন্তা ভাবনা হয় আপনার সাথে হয়তো মিলবে না, বাট আমি জাস্ট আমার জায়গা থেকে একটা ইনসাইট দিচ্ছি। আপনি আপনার মতো অ্যানালাইসিস করে আপনার মতো গুছাই নেবেন ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, সো 1, 5, 6 এই 3টা চ্যাপ্টারটাকে আমি কেন একসাথে রাখলাম, একটু যদি আরেকটু যদি ডিপে যাই। আচ্ছা, একটা মিনিট একটু। আচ্ছা, এই 3টা চ্যাপ্টারকে আমি কেন একসাথে রাখলাম, এখন আমি একটু দেখি। আমি যখন জিওগ্রাফি নিয়ে পড়তে যাব, ঠিক আছে, আমি যখন জিওগ্রাফি নিয়ে পড়তে যাবো, এখানে কি কি ধরনের টপিক আসলে আসে বা আসতে পারে। প্রথমত হচ্ছে বাংলাদেশের যে অবস্থান বা সীমানা, হ্যাঁ, আমি যদি একটু পয়েন্ট আকারে লিখি তাহলে আপনার জন্য হয়তো বুঝতে আরো সবে সুবিধা হবে। বাংলাদেশের অবস্থান, অবস্থান বা সীমানা, সীমানা, ঠিক আছে। দেন কি কি প্রশ্ন আসতে পারে, ধরুন হচ্ছে আপনার নদ নদী থেকে প্রশ্ন আসতে পারে, নদ নদী। প্রশ্ন আসতে পারে হচ্ছে ভূ প্রকৃতি নিয়ে, যেখান থেকে কিন্তু আগে সবসময় প্রশ্ন হতো, এখনো প্রশ্ন হয়। 4 নাম্বার হচ্ছে আপনি মনে করেন পর্যটন, মানে খাতগুলো কোন জায়গায় আছে, পর্যটন স্থানগুলো কোন জায়গায় আছে, সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। 5 নাম্বার আসতে পারে হচ্ছে ধরেন আপনার বদ্বীপ নিয়ে প্রশ্ন আসতে পারে, আপনার সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ভূ প্রকৃতির সাথে সম্পর্কিত। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো আমি এই পয়েন্টগুলো নিয়ে কথাবার্তা বললাম, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আমি কোনগুলো নিয়ে কথা বলতেছি। অবস্থান, সীমানা, নদ নদী, ভূপ্রকৃতি, পর্যটন, বদ্বীপ, সেন্ট মার্টিন। এইগুলা কেন বললাম? দেখেন, আপনি যদি এটা ম্যাপ অ্যানালাইসিস করেন, আমি যেটা করতাম, একটা ম্যাপ আঁকা শিখতাম, ধরেন একটা ম্যাপ আঁকা শিখলাম, বাংলাদেশের একটা ম্যাপ, ঠিক আছে। জাস্ট মনে করেন আমি র্যান্ডমলি একটা ম্যাপ আঁকতেছি, সাপোজ। ম্যাপ আঁকা আমি এখন ভালো না খুব একটা, জাস্ট আমি জাস্ট বোঝানোর জন্য ধরেন আমি একটা ম্যাপ আঁকলাম, ঠিক আছে। এই যে ম্যাপটা আঁকলাম, ধরেন আপনি ম্যাপটা আঁকা শিখলেন, শেখার পর আপনি অবস্থানগুলো ভালো করে শিখবেন, যে দ্রাঘিমা রেখা কোনটা, অক্ষরেখা কোনটা শিখলেন, ঠিক আছে। দেন আপনি শিখলেন হচ্ছে কোন নদী কোন দিক দিয়ে আসে, আপনার 2টা পোর্শন শেষ হইলো। আপনি ভূ প্রকৃতি দেখলেন যে কোনটা টার্সিয়ারি, কোনটা প্লাইস্টোসিন, কোনটা হচ্ছে মানে সমভূমি, অর্থাৎ আপনি ভূ প্রকৃতি আপনার ম্যাপে দেখে ফেললেন। আপনি পর্যটন স্থান কোথায় আছে, কোথায় সিলেটের কোথায় আছে, কক্সবাজারের কোথায় আছে, চট্টগ্রামের কোথায় আছে, ঠিক আছে, আপনি পর্যটন খাতগুলো দেখলেন। আপনি বদ্বীপ গুলো দেখে ফেললেন, বদ্বীপ কি এবং কোন দিকে বদ্বীপের অবস্থান, মৃতপ্রায় বদ্বীপ কি, নিষ্ক্রিয় বদ্বীপ কি, ঠিক আছে, সক্রিয় বদ্বীপ কোনগুলো, আপনি হচ্ছে ম্যাপে দেখে ফেললেন। সেন্ট মার্টিনটা একটু আলাদা করে আপনি জাস্ট হচ্ছে কি একটু ম্যাপে কি একটু দেখার চেষ্টা করছেন সেন্ট মার্টিন কোনটা কোথায় আছে। কেন বললাম, আমি ভালো করে একটু খেয়াল করেন। আমি শুধুমাত্র একটা ম্যাপ নিলাম, একটা ম্যাপের মধ্যে আমি কতগুলো টপিককে ইনকর্পোরেট করে ফেললাম, দেখেন। সো আপনি ম্যাপটা ভালো করে শিখে, ম্যাপটা শিখে হচ্ছে কি আপনি টপিকগুলো একসাথে নিয়ে আসেন, মোটামুটি দেখেন অনেকগুলো কিন্তু আমরা কাভার হয়ে গেছে। আচ্ছা, আরো আসি। আপনি এখান থেকে জনপদ পড়তে পারেন, জনপদ, জনপদ কোনগুলা?
কোথায় পুন্ড্র আছে, কোথায় গৌর আছে, কোথায় বঙ্গ আছে, কোথায়, ঠিক আছে। সো আপনি চাইলে আপনি জনপদকেও ম্যাপে অ্যাড করতে পারেন। আপনার জনপদ বড় হয়ে গেল। এবার কি করা যায়, আমি তাহলে এই দুটাই কেন রাখলাম, এনভায়রনমেন্ট আর ন্যাচারাল রিসোর্স কেন রাখলাম? দেখেন, ধরেন আমি বললাম হচ্ছে যে বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, সেই দুর্যোগগুলো নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করবেন। আপনি কি করতে পারেন চাইলে, যে কোন অঞ্চলটা কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য বেশি হচ্ছে কি সম্ভাবনাময়, মানে সম্ভাবনাময় বলতে কি নেগেটিভ সেন্সে বলতেছে, যে এখানে ওই দুর্যোগটা বেশি হইতে পারে। দেখেন, যেমন ধরেন হচ্ছে ফ্লাশ ফ্লাডের কথা বলি, আমরা আকস্মিক বন্যার কথা বলি। আমরা জানি সিলেট অঞ্চলে দিয়ে কিন্তু আকস্মিক বন্যা হয়, খরাটা কিন্তু পশ্চিম পাশে হয়, ঠিক আছে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস দক্ষিণ পার্টে হয়। সো আপনি যখন একটা ম্যাপের মধ্যে জাস্ট রিজিয়নটা দেখায় কোনটা কোনটার জন্য হচ্ছে কি মানে হুমকির সম্মুখীন সেটা দেখাতে পারেন, সেটা কিন্তু খুব ভালো একটা ভিজুয়ালাইজেশন হয়। সো এনভায়রনমেন্টের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু আপনি ম্যাপে নিয়ে আসতে পারেন। সো দেখেন কতগুলো জিনিস কিন্তু আমি ম্যাপে নিয়ে আসলাম, ঠিক আছে। সো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, লাস্টের যে পয়েন্ট আছে দেখেন খেয়াল করে, ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ আপনি কোথায় তেল পাচ্ছেন, কোথায় গ্যাস পাচ্ছেন, ঠিক আছে, সেগুলো কিন্তু ম্যাপে শেখা সম্ভব। আমি এই কাজটাই এক্স্যাক্টলি করার চেষ্টা করতাম অল্প সময়ে, ভালো একটা রিভিশন দেওয়ার জন্য, ভালো একটা নোট নোট নেওয়ার জন্য। ম্যাপের মধ্যেই হচ্ছে পুরো ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করতাম। এখানে আমি আরো কিছু আনতাম, দেখাবো যে আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আসতে পারতাম। তার মানে প্রথম পয়েন্টটা কি বললাম, তার মানে প্রথম পয়েন্টটা হচ্ছে আপনি ম্যাপটা ভালো করে শিখে এই যে আমি এলিমেন্ট গুলা বললাম সেই এলিমেন্ট গুলা ম্যাপের মধ্যে ঢুকায় ফেলেন। আপনি এখানে আমি একটা ম্যাপের কথা বলছি, আপনি চাইলে হচ্ছে জাস্ট ইন্ডিভিজুয়াল একটা একটা করে ম্যাপ করে করে একটা নোট করে ফেলেন, দেখবেন যে আপনার মোটামুটি পড়া হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি অবস্থান জানতে পারবেন, নদ নদীর অবস্থান জানতে পারবেন, ভূপ্রকৃতি জানতে পারবেন, মোটামুটি ম্যাপের মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। সো এই জন্য বেসিক্যালি আমি এই 10টা চ্যাপ্টারকে কিন্তু একসাথে রাখছি। আচ্ছা, আরো কিছু কথাবার্তা আছে এখানে। কি কথাবার্তা সেটা একটু বলি। এই পরিবেশ নিয়ে আর কি প্রশ্ন হইতে পারে, খুব সিম্পল চিন্তা করেন। পরিবেশ নিয়ে প্রশ্ন হইতে পারে যে মানে মানে সামনের আসন্ন দিনগুলোতে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার প্রভাব বাংলাদেশে কিভাবে পড়তে পারে, তার প্রভাব দক্ষিণ এশিয়া কিভাবে পড়তে পারে, সেই সম্পর্কে সরকারের উদ্যোগগুলো কি, এরকম প্রশ্ন হইতেই পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে যেহেতু দুর্যোগ নিয়ে কথাবার্তা আছে, দুর্যোগ আপনাকে দুর্যোগটা পড়ে ফেলতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে। দুর্যোগের যে মানে প্রস্তুতি পর্যায়ে আছে, উদ্ধার পর্যায়ে আছে, সেগুলো একটু নোট করে ফেলতে হবে। ওকে ফাইন, তার মানে কি দেখেন, প্রাকৃতিক বিপর্যয় গেল, আমার দুর্যোগ গেল, দুর্যোগের পরে আমি কি ধরনের পদক্ষেপ নেবো সেগুলো চলে আসলো, শেষ। এবার কি করা যেতে পারে দেখেন খেয়াল করে, এই যে মনে করেন হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, যেগুলা এই টপিকস এর সাথে সম্পর্কিত, সেই ওয়েবসাইট, সেই মন্ত্রণালয়ের নামগুলো হচ্ছে একসাথে নোট করে ফেলেন। তাই না? সো কি হবে, আপনার মন্ত্রণালয়ের নামগুলো নোট করা হয়ে গেল। আপনি জানেন কোন কোন ধরনের হচ্ছে কি মানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, একটা জাস্ট ডেটা একটা নোট করে ফেললেন, যে ঘূর্ণিঝড় কি পরিমাণে হচ্ছে, ভূমিকম্প কি পরিমাণে হচ্ছে, জাস্ট একটা নোট থাকলো, ঠিক আছে। বর্তমানে কিন্তু হচ্ছে বজ্রপাত, সেটাও কিন্তু হচ্ছে কি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো বজ্রপাত নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো জাস্ট পুরো ব্যাপারটাকে একসাথে গোছায় ফেলা, আর কিছু না। ওকে, সো আই হোপ এইটুকু বোঝা গেছে। এবার আসি, দেখেন খেয়াল করে, যখন আপনি ডেটা লিখবেন, আপনি এমনি লিখলে হবে না, আপনাকে রেফারেন্স উল্লেখ করে ডেটা লিখতে হবে। ধরেন কি, ধরেন সাপোজ WHO, তো আপনি বলতে পারেন হচ্ছে যে IPCC, ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ বিভিন্ন রেফারেন্স উল্লেখ করে আপনি হচ্ছে আপনার ডেটাগুলো দিতে পারেন। তাহলে সেটা রিলেভেন্সি বেশি হয়, সেটা হচ্ছে বোধগম্য বেশি হয়, সেটার হচ্ছে গ্রহণযোগ্যতা বেশি হয়, সোজা কথা। তো আপনি যখন ডেটাগুলো উল্লেখ করবেন তখন অবশ্যই কি ওই রেফারেন্সটা উল্লেখ করে তারপর ডেটা দিবেন। সো আই হোপ এনভায়রনমেন্ট পার্টটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমি একটু ন্যাচারাল রিসোর্সেস নিয়ে কথা বলবো। একটু খেয়াল করে দেখেন, যখন ন্যাচারাল রিসোর্স নিয়ে কথা বলতে যাচ্ছেন তখনই কিন্তু নবায়নযোগ্য শক্তি আর অনবায়নযোগ্য শক্তির ব্যাপারটা মাথায় চলে আসে হচ্ছে বাংলাদেশে যে ভবিষ্যতে গ্যাসের সংকট হইতে পারে, সেই সংকট চিন্তা মাথায় আসে। প্রশ্ন চলে আসে যে খনিজ মন্ত্রণালয়, এই খনিজ মন্ত্রণালয় ভবিষ্যতে এই গ্যাস সংকট মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নিতে পারে, সেটা প্রশ্ন চলে আসে। তো দেখেন, আপনার কাছে জাস্ট ব্রেন স্টর্মিং করা, যে একটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই ব্রেন স্টর্মিং করে জাস্ট রিভার্স দিয়ে উত্তরগুলো জাস্ট বের করে নিয়ে আসা। আমি এটাই করতাম, যে কি ধরনের প্রশ্ন আসতে পারে টপিকটা থেকে, এটা অ্যানালাইসিস করবেন, তারপর হচ্ছে এটার পার্সপেক্টিভ উত্তরগুলো নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনার মন্ত্রণালয়ের নামগুলো একটু মনে রাখা লাগবে। এখানে যদি কোনো বিশেষজ্ঞ কোনো মতামত দিয়ে থাকে সেটা একটু নোট করে ফেলেন। তার মানে কি দেখেন, এই একটা জায়গায় কিন্তু আপনার 3টা চ্যাপ্টার পুরোপুরি মুখস্থ, মানে মোটামুটি গোছানো হয়ে গেছে। আচ্ছা, এবারে একটু একটু কথা বলবো, ঠিক আছে, কিরকম ধরনের, যেমন ধরেন হচ্ছে যে আমি যদি একটা রচনা নোট করে ফেলি, ধরেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জ যদি একটা রচনা আমি সুন্দর করে গোছায় নোট করে ফেলতে পারি ডেটা সহ, তাহলে কিন্তু সেটা আপনার হচ্ছে
ইংলিশ রচনা কাভার করবে, বাংলা রচনা কাভার করবে, বাংলাদেশ অ্যাফেয়ার্স কাভার করবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাভার করবে। ঠিক আছে, সো বুদ্ধিমানের কাজ তাহলে কি হবে? বুদ্ধিমানের কাজ হবে জাস্ট ক্লাইমেট চেঞ্জ একটা রচনা সুন্দর করে গোছায় ফেলা। তাহলে সেই রচনা গোছালে আপনার কিন্তু ওভারঅল পুরো ব্যাপারটা কিন্তু কাভার হয়ে যায়। আচ্ছা, আরেকটু আসি। যেহেতু ভূ প্রকৃতি নিয়ে কথা বলতেছি, সীমানা নিয়ে কথা বলতেছি, আমাদের সমুদ্র বিজয় নিয়ে প্রশ্ন আসতে পারে। সমুদ্র বিজয়, সমুদ্র বিজয় যেহেতু সমুদ্র নিয়ে কথা চলে আসছে, বে অফ বেঙ্গল কেন গুরুত্বপূর্ণ সেটা প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে এই যে আমার ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির গুরুত্ব আসতে পারে। ঠিক আছে, তো দেখেন প্রত্যেকটা ব্যাপার জাস্ট আপনি জাস্ট ধরে জাস্ট ম্যাপ ধরেন, ম্যাপ ধরলে কিন্তু আলোচনাগুলো কিন্তু একটার পর একটা অটোমেটিক্যালি চলে আসে। জিনিসটা বোঝা কিন্তু সহজ, গোছানো কিন্তু সহজ। আপনি একটু সময় দেন, মানে দেখবেন যে একটু মানে কনসেন্ট্রেট ভাবে একটানা সময় দেন, খুব একটা সময় কিন্তু ইনশাল্লাহ লাগবে না। আপনি খুব বেশি পড়ার আসলে দরকার নেই, একটু কনস্ট্রাকটিভ ওয়েতে গোছায় পড়েন, দেখবেন যে মোটামুটি ইনশাল্লাহ গোছানো হয়ে গেছে। ভাই আপুরা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু চ্যাট বক্সে ওয়াই লিখবেন বা ইউ লিখবেন বা সি লিখবেন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আমি জানি মানে এই ব্যাপারগুলো হয়তো বা অনেকেরই জানা, বাট তারপরেও জাস্ট নিজের মতো করে একটু গোছায় দেওয়া। কেউ যদি পরবর্তী সময় রেকর্ডটা শুনে বা ইউটিউবে দেখে বা ফেসবুকে ভিডিওটা দেখলো, তাহলে হবে কি সে একটু বুঝতে পারবে বা একটু মনে করেন হচ্ছে আইডিয়া করতে পারবে যে কিভাবে গোছানো যেতে পারে। ঠিক আছে, ওকে, আশা করি এই পর্যন্ত মোটামুটি সবাই বুঝে গেছেন। আমি তাহলে একটু সামনে আগাবো। ঠিক আছে, আহ থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। একটু সামনে আগাবো। আচ্ছা, আমাদের সাথে ফেসবুকে অনেকে যুক্ত আছেন, আমাদের সাথে হচ্ছে জুমে অনেকে যুক্ত আছেন। থ্যাংক ইউ সবার রেসপন্সের জন্য। একটু সামনে আগাবো, জাস্ট একটু ভিজুয়ালাইজেশন গুলো দেখাবো। একটু দেখেন, আমি কয়েকটা ম্যাপ অ্যাড করছি। তো এখানে হচ্ছে অবস্থান সীমানার ম্যাপ আছে, এখানে আছে হচ্ছে নদ নদীর ম্যাপ আছে। সো আপনি জাস্ট আপনার যে নোট খাতা আছে, জাস্ট বেশি পরিশ্রম করা লাগবে না ভাইয়া, পুরো জাস্ট একটু গোছায় একটু পরিশ্রম করেন, এটা আপনাকে ভালো একটা ফলাফল দিবে ইনশাআল্লাহ। তো আমি কি করব যে ম্যাপগুলো একটু সুন্দর করে গোছায় ফেলবো। যদি মনে করেন হচ্ছে আঁকতে ইনিশিয়ালি সমস্যা হয়, দুইবার আঁকেন, তিনবার আঁকেন, চারবার আঁকেন, ভালো হবে ইনশাল্লাহ। একদম পারফেক্ট হওয়ার দরকার নেই, বাট অ্যাটলিস্ট যেন বোঝা যায় এটা বাংলাদেশের ম্যাপ। অ্যাটলিস্ট যেন বোঝা যায় যে বাংলাদেশের হচ্ছে কোন কোন স্থান দিয়ে কোন কোন নদীগুলো প্রবেশ করতেছে। তো আপনার কাজ হবে কি ইনশাল্লাহ একটু ভালো করে ম্যাপ আঁকতে শেখাটা। হুম। সো দেখেন আমি জাস্ট ম্যাপটা ধরে কিন্তু অনেকগুলো টপিকস কভার করে ফেলছি। সো আপনার কাজ হবে কি সেম, যে ম্যাপটা প্র্যাকটিস করে করে ম্যাপ রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো গোছায় ফেলা। সো দেখেন আপনি যদি এখানে মোটামুটি 2-3 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু তিনটা চ্যাপ্টারের অনেকগুলো টপিকস আপনি গুছায় গুছায় ফেলতে পারবেন, যেহেতু আপনার কাছে সময় কম। স্পেশালি যারা প্রথমবারের মতো পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা, তাদের জন্য সময়টা কিন্তু একটু কমই বলা যায়। তো সেক্ষেত্রে সে যদি গোছায় পড়তে পারে, গোছায় নোট করে ফেলতে পারে, তার জন্য কিন্তু অনেক বেশি টাইম সেভিং হবে। ওকে, আচ্ছা একটু আগাবো সামনে। তো দেখেন এখানে আমি ঠিক ঠিক সেই ম্যাপের কথাই বললাম। আপনি ম্যাপটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কোন জায়গাটা আসলে হচ্ছে মানে প্লাবন সময় বোঝানো হচ্ছে, কোনটা সমান বোঝানো হচ্ছে, ঠিক আছে, কোনটা পাহাড়ি অঞ্চল বোঝানো হচ্ছে। সো ম্যাপটাও দেওয়া আছে। আপনি চাইলে হচ্ছে একটা পাই চার্টও কিন্তু উল্লেখ করতে পারেন, অর্থাৎ আপনার যে নোট খাতা থাকবে সেটাতে কিন্তু জাস্ট এই দুইটা পোর্শন রাখলেও কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে কোন এরিয়াটা কোনটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, আপনি দেখতে পারেন এখানে চিটাগাং যে এরিয়াটা আছে, সিলেটের যে এরিয়াটা আছে, অনেক কিছু কিন্তু পাহাড়ি এলাকায় ইন্ডিকেট করতেছে। সো আপনার কাজ হবে সেম, যে আপনি জাস্ট একটু টুকে রাখেন যেন আপনি মোটামুটি রিভিশন করতে পারেন। আচ্ছা, দেন বদ্বীপের কথা একটু আগে বলে আসছি, যে বদ্বীপের সংজ্ঞাটা হচ্ছে নোট করে ফেলেন। অ্যাট দ্য সেম টাইম বদ্বীপের যে প্রকারভেদ আছে সেটা হচ্ছে নোট করে ফেলেন। সো আপনার কাজ হবে কি দেখেন, জাস্ট ম্যাপটা আঁকলেও কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন যে কোন ম্যাপটা কোন এরিয়াটাকে ইন্ডিকেট করতেছে। সো দেখেন এটা হচ্ছে মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপ, এটা সক্রিয় বদ্বীপ। ঠিক আছে, দেন হচ্ছে যে এটা হচ্ছে জোয়ার ভাটা সমৃদ্ধ বদ্বীপ। সো খুব সিম্পল, ম্যাপটা ধরলে কিন্তু কোন কোন এরিয়া নিয়ে কাজ করতেছে এটা কিন্তু আপনি ইজিলি বুঝে ফেলতে পারতেছেন। ঠিক আছে, তো আমার 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 ধারণা যে আপনি মোটামুটি ম্যাপ সম্পর্কে এই যে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায় আর হচ্ছে ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলছি, এই তিনটাকে যে একসাথে গোছায় দিলাম, এটা কিন্তু মোটামুটি এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আপনি কিভাবে পড়বেন। তো দেখেন এখানে যে কনসেপ্টটা নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র বিজয়। ঠিক আছে, আমরা আমরা জানি বাংলাদেশ হচ্ছে কি মানে ভারত আর মিয়ানমার দুইটা দেশ থেকে কিন্তু সমুদ্র বিজয় করছে। সো আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে একটা নোট করে ফেলা। কিরকম ধরনের নোট? আগে ম্যাপটা করবে, ম্যাপটা করে হচ্ছে একটা বক্স করে ফেলবেন। বক্স করে হচ্ছে কোন আদালত থেকে কোনটা এইট লস থেকে পাইছে, এইট লস, ঠিক আছে, কত সালে পাইছে সাল, আর হচ্ছে কতটুকু পাইছে, এইটা একটা নোট করে ফেলেন, প্লাস ম্যাপটা নোট করে রাখেন, শেষ। দেন যদি সুনীল অর্থনীতির হচ্ছে গুরুত্ব আসে, যে এটা আসলে কোন ধরনের ইম্প্যাক্ট ফেলে, এখানে কিন্তু অনেকগুলো সেক্টর নিয়ে কথাবার্তা বলা আছে। সো আপনি যখন হচ্ছে
হচ্ছে অ্যানালাইসিস করবেন কিংবা হচ্ছে প্রেজেন্টেশন করবেন বা প্রেজেন্ট করবেন আপনার খাতার মধ্যে, আপনি ফ্লো চার্ট কিন্তু ইউজ করতে পারেন। আমরা যদিও এফএকিউতে এগুলো মানে আনসার দিব ইনশাল্লাহ। সো আপনি যখন আপনার তথ্যটা সুন্দর করে গোছাতে চাবেন, আপনি কিন্তু এরকম ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রাম উল্লেখ করে কিন্তু উপকারিতা, অপকারিতা কিংবা হচ্ছে আপনার মতামত গুলো কিন্তু দিতে পারেন। ঠিক আছে, সো ফ্লো চার্টের অভ্যাস করাটা কিন্তু ভালো। আমি আমার খাতায় চেষ্টা করতাম যেখানে ফ্লো চার্ট দেওয়া যায় সেই জায়গাটাতে ফ্লো চার্ট দেওয়ার, কারণ আমার কাছে মনে হইতো যে ফ্লো চার্টের যে আর্টিকুলেশনটা আছে এটা অল্প কথায় খুব সুন্দরভাবে করা যায়। সো যেখানে দেয়া যেত আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে, আচ্ছা, সো এই একটু দেখি যে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো কি আসে। দেখেন খেয়াল করে, ভৌগোলিক অবস্থান আপনি জানেন, ভৌগোলিক বিবরণ সেম প্রশ্ন, সমুদ্র সীমা বিজয়। সো দেখেন প্রিভিয়াস তিনটা কোশ্চেন আপনি কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে ফেলতে পারতেছেন যে কোনটুকু কভার করলে আপনার কিন্তু এগুলা পারা যাবে। ঠিক আছে, সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলবেন তো প্লিজ ভাইয়াপুরা, যারা শুনতেছেন আমাকে। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকেন কাইন্ডলি চ্যাট বক্সে একটু ওয়াই বা সি লেখেন। সো আমি কি করলাম, আমি জাস্ট হচ্ছে ম্যাপটা অ্যানালাইসিস করলাম, ম্যাপটা অ্যানালাইসিস করে মোটামুটি তিনটা চ্যাপ্টারকে আমি একসাথে নিয়ে আসলাম, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট আর হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে একটু সামনে আগাবো। ঠিক আছে, সো এখানেও জাস্ট মনে করেন আমি জাস্ট চ্যাপ্টার যে তিনটা চ্যাপ্টারে পড়ালাম সেই তিনটা চ্যাপ্টার রিলেটেড যে সকল ছবিগুলো থাকা লাগবে সেগুলো আমি জাস্ট অ্যাড করে দিছি আপনাদের জন্য, যেন আপনারা কি সহজে আইডিয়া করতে পারেন যে কোন কোন ছবিগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে সুন্দরবনের গুরুত্ব নিয়ে প্রশ্ন আসতে পারে, তখন আপনি চাইলে সুন্দরবন যে এরিয়াটা আছে সেই এরিয়াটা উল্লেখ করে কিন্তু আপনি ম্যাপটা কিন্তু এঁকে দিতে পারবেন যে সুন্দরবন কোন কোন এরিয়া নিয়ে কিন্তু আছে। ঠিক আছে, সো এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি ছবিগুলো অ্যাড করে দিছি। এখন যদিও এখানে সেন্ট মার্টিন, টাঙ্গুয়ার, হাওড়া, সোনাদিয়া দ্বীপের কথা বলা আছে, বেসিক্যালি সেন্ট মার্টিনের যে গুরুত্ব আছে সেই সেন্ট মার্টিনের গুরুত্ব নিয়ে কিন্তু প্রিভিয়াস মানে হচ্ছে ইয়ারে প্রশ্ন আসছে। তাহলে তাহলে আপনার কাজ হবে কি, সেন্ট মার্টিনের যে ম্যাপটা সেটা একটু শিখে ফেলা, সেন্ট মার্টিন কেন গুরুত্বপূর্ণ সেটা একটু হচ্ছে শিখে ফেলা, সেটা হচ্ছে শিখে ফেলা। ওকে, সো এই দুইটা কাজ করলে মোটামুটি কিন্তু আপনার সেন্ট মার্টিন সম্পর্কে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু একটা আইডিয়া করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আসি দুর্যোগ ব্যবস্থাপনা। আগেই বলছি যে যখন আপনি তিনটা চ্যাপ্টারকে একসাথে করে ফেলতে পারতেছেন তখন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের যে ব্যাপারটা চলে আসছে, যে কোন কোন রিজিয়নে কোন কোন দুর্যোগ হতে পারে এবং সেই দুর্যোগের সময় যে প্রস্তুতির ব্যাপারটা আছে, সেই প্রস্তুতি যে ওভারঅল ব্যাপারটা আছে, যে আলটিমেটলি আপনি কোন কোন আহ, মাধ্যমে সাড়া প্রদান করবেন বা প্রশমন প্রক্রিয়া কি ধরনের পদক্ষেপ নিতে পারবেন। হ্যাঁ, সো এই ব্যাপারটা কিন্তু আপনি একটা ফ্লো চার্ট দিয়ে সুন্দর করে এক্সপ্লেন করতে পারবেন। সো এটা কিন্তু একটা দুর্যোগ ব্যবস্থাপনার যে একটা ফ্লো চার্ট, সেই ফ্লো চার্টটা কিন্তু আপনি জাস্ট যখন নোট করবেন সেটা টুকে রাখতে পারেন। হ্যাঁ, সো আমি বেসিক্যালি দেখানোর চেষ্টা করতেছি যে কি অল্প মানে হচ্ছে বা মানে পরিশ্রম করে আপনি হচ্ছে কিভাবে পুরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সিলেবাসটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেতে পারেন। ওকে, পরিবেশের কারণ সময় জাস্ট ভিজুয়ালাইজেশন করা আছে। ঠিক আছে, এই ছবি আপনার আঁকার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে একটু মানে ফ্লো চার্ট কিংবা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন। ধরুন হচ্ছে আপনি লিখলেন হচ্ছে পরিবেশ দূষণ, হ্যাঁ আপনি হচ্ছে একটা বৃত্ত বা সার্কেল দিয়ে লিখলেন হচ্ছে পরিবেশ দূষণ। দেন আপনি লিখতে পারেন যে কোন কোন জায়গায় পরিবেশ দূষণ হয় বা কোন কোন কারণে পরিবেশ দূষণ হয়, কিংবা হচ্ছে কি মানে এই যে পরিবেশের যে উপাদানগুলো, ধরুন হচ্ছে বায়ু, ঠিক আছে, মাটি, মাটি দেন হচ্ছে পানি। হ্যাঁ, আমি দেখলাম পরিবেশের তিনটা উপাদান, বায়ু, মাটি আর হচ্ছে পানি। এখন আপনি এখানে লিখতে পারেন যে বায়ু কেন দূষিত হচ্ছে। ঠিক আছে, আপনি উল্লেখ করতেন মাটি কেন দূষিত হচ্ছে বা পানি কেন দূষিত হচ্ছে। ঠিক আছে, সো আপনি চাইলে একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু ইজিলি এক্সপ্লেন করতে পারবেন যে আসলে পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কেন দূষিত হচ্ছে, কেন বর্তমানে হচ্ছে বাংলাদেশের যে মানে হচ্ছে বাতাসের যে বায়ুমান বা আমরা যে বলি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটার মান কত দিন দিন খারাপ হচ্ছে। সো আপনি কিন্তু খুব সুন্দর একটা ডায়াগ্রাম দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে পারেন। সো আমি জাস্ট টেকনিক গুলো একটু বলতেছি, আশা করি এইগুলো আপনি, আমি যদি আপনাকে বলি এখন যে লিখেন, আপনি এখনই লিখতে পারবেন। বাট জাস্ট হচ্ছে প্রেজেন্টেশনটা নিয়ে একটু কথা বললাম যে আপনি কোন ভাবে প্রেজেন্ট করতে পারেন। ওকে, সো এইটাও সেম। আচ্ছা, এবার দেখেন এই টপিক রিলেটেড কিছু প্রশ্ন রিসেন্টলি আসতেছে। So, আমি রিসেন্টলি একটু প্রশ্নগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখেন প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বলতে কি বোঝায়, এরূপ প্রতিবেশগত এলাকা ঘোষণার তাৎপর্য কি, বাংলাদেশের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাসমূহের বর্ণনা দিন। আহ, দেখেন এই প্রশ্নটা যখন আপনি দেখবেন, বেসিক্যালি এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারই কখনো আসে নাই, একদম বলতে পারি ব্র্যান্ড নিউ একটা কোশ্চেন।
রিসেন্ট যে বিসিএস গুলো হচ্ছে সেই বিসিএস গুলোর চেঞ্জ গুলো আসলে কোন জায়গায় আসতেছে যে না আপনাকে একটু চিন্তা করার সুযোগ দিচ্ছে, আপনাকে নিজের মতো একটু মানে অ্যানালাইসিস করার সুযোগ সুযোগ দিচ্ছে। এখন দেখেন এটা তিনটা সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্ট একদম মুখস্থ একটা সেগমেন্ট, অর্থাৎ আপনি যদি জিনিসটা সম্পর্কে ভালো আইডিয়া না রাখেন আপনি তো লিখতে পারবেন না, অর্থাৎ এটা একদম জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, ঠিক আছে? প্রথম পার্টটা জ্ঞানমূলক, আপনি হয়তো জানবেন বা জানবেন না। সো এখানে কিন্তু অ্যাকুরেট হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, আসলে এটা দ্বারা কি বোঝায় ইসিএ দ্বারা। দেন 2 নম্বর পোর্শনটা নিয়ে একটু কথা বলতেছি, এই এলাকা ঘোষণার তাৎপর্য কি। এইখানে হচ্ছে আপনি চাইলে আপনার যে মতো মানে হচ্ছে চিন্তা ভাবনা, আপনার যে ধারণা, সেই ধারণাটা কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারেন, ঠিক আছে, যে কেন এটাকে হচ্ছে তাৎপর্য হিসেবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? মানে এটা তো বোঝাই যায়। সো এই জাস্ট কিওয়ার্ড গুলো দেখেন, প্রথমে ছিল কি ইসিএ, এটা একটা কিওয়ার্ড। এলাকা ঘোষণার তাৎপর্য, এটা একটা কিওয়ার্ড। দেন এই এলাকা সমূহ কি কি সেটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো তিনটা কিওয়ার্ড কিন্তু এখানে আছে। প্রথমত যার সংজ্ঞাটা জানতে চাওয়া হয়েছে, ঘোষণার তাৎপর্য কি। 3 নম্বর হচ্ছে এলাকা সমূহের বর্ণনা দিন, ঠিক আছে? তো আপনি যদি অ্যাকুরেটলি এই সম্পর্কে না জানেন তাহলে কিন্তু খুব একটা লিখতে পারবেন না। এই ক্ষেত্রে যেটা বলা করা যেতে পারে সেটা হচ্ছে ম্যাপ এঁকে জায়গাগুলো আইডেন্টিফাই করে দেওয়া, যে কোন কোন জায়গাগুলোকে সরকার ইতিমধ্যে হচ্ছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হয়েছে। তো আপনি একটা করতে পারেন বর্ণনা লিখতে পারেন 1 2 3 করে, বা আপনি কি করতে পারেন একটা ম্যাপ এঁকে কোন কোন রিজিয়নটাকে হচ্ছে ইসি এর মধ্যে নেওয়া হয়েছে সেটা কিন্তু আপনি উল্লেখ করে দিতে পারেন। সো আমি কোশ্চেন সলভের দিকে যাচ্ছি না, বেসিক্যালি আপনাকে আইডিয়া গুলো বলতেছি, টেকনিক গুলো বলতেছি, যে কিভাবে আপনি লিখতে পারেন বা কিভাবে আপনি আপনার সিলেবাসটা গোছাতে পারেন। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। বাংলাদেশে পরিবেশগত অবক্ষয়ের মূল কারণসমূহ চিহ্নিত করুন। সো দেখেন প্রথম যে পয়েন্টটা আছে, প্রথম যে কিওয়ার্ডটা আছে সেটা কি, পরিবেশগত অবক্ষয়ের মূল কারণ, এটা প্রথম কিওয়ার্ড। দেশের পরিবেশগত অবক্ষয় রোধে আপনি কি কি পদক্ষেপ সমূহ প্রস্তাব করেন। অর্থাৎ দেখেন একদম নিউট্রাল জায়গা থেকে আপনার মতামত জানতে চাওয়া হয়েছে। এখানে মানুষ যে ভুলটা করে ফেলে, এখানে মানুষ সরকারের কথা বলে ফেলে। সরকারের কথা বললে কিন্তু হবে না, বেসিক্যালি আপনি কি চিন্তা করতেছেন সেই পদক্ষেপগুলো কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। এই জন্য আমি বলি কোশ্চেন পড়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কোশ্চেন না পড়লে কিন্তু আপনি আনসার করতে পারবেন না, ঠিক আছে? সো এটা কিন্তু 46 এর কোশ্চেন, আপনার মতামত কিন্তু জানতে চাওয়া হয়েছে। কারণ সমূহ তো আপনি লিখতে পারবেন, বাট এখানে কে কত সুন্দর পদক্ষেপ দিচ্ছে, কে কত ইনোভেটিভ পদক্ষেপ দিচ্ছে, সেখানে কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করে। বাট আপনি যখন কোনো একটা পদক্ষেপের কথা বলবেন, ভাই আপু যারা শুনছেন, অবশ্যই চেষ্টা করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, ঠিক আছে, যে এটার আসলে মানে তাহলে মেজারেবল হয়। আপনি যখন কোনো পদক্ষেপের কথা বলতেছেন তখন যেন সেটা বোঝা যায় যে আসলে সেটা কি ইন্ডিকেট করে। সো একটা উদাহরণ দেয়া বোঝানোর চেষ্টা করবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু দেখি, সেটা হচ্ছে বাংলাদেশে কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের মোকাবেলার জন্য গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করুন। আচ্ছা, দেখেন গৃহীত পদক্ষেপ, এখানে কিওয়ার্ডটা কোনটা, গৃহীত পদক্ষেপ অবশ্যই। তার মানে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এখানে কি করে মানুষজন জানেন, সেটা হচ্ছে নিজস্ব মতামত দিয়ে দেয়, এটা করা উচিত, এটা করা উচিত। এটা কিন্তু জানতে চাওয়া হয় নাই, বেসিক্যালি জানতে চাওয়া হয়েছে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সো অনেকেই প্রশ্নটা ভালো করে পড়ে না, কিওয়ার্ডটা ভালো করে পড়ে না, যার কারণে কি আনসার করতে হবে সেটা না লিখে উনি যা ভাবে সেটা লিখে দিয়ে চলে আসে। সো এই কারণে হচ্ছে কি ভাবে পরীক্ষা ভালো হয়েছে অনেক বেশি, বাট দেখা যায় কি নাম্বারটা ওরকম আসে না। সো যারা শুনছেন আমি আশা করি আপনারা যখন পরীক্ষা দিবেন, যখন আপনারা প্রশ্ন সলভ করবেন, আপনারা আশা করি একটু কোশ্চেন গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে কোশ্চেনে কি চাইছে সেই অনুসারে আপনার উত্তর করবেন। ওকে, আচ্ছা, দেন আসি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আগে আগে কথা বলে ফেলছি। প্রাকৃতিক সম্পদের আমাদের কাজ কি হবে, কোথায় হচ্ছে কি, এই যে আমি বলি নবায়নযোগ্য শক্তি, ঠিক আছে, নবায়নযোগ্য শক্তি, ঠিক আছে, আর এটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, আমরা জানি এগুলো, ঠিক আছে, অনবায়নযোগ্য শক্তি। আপনার কাজ হবে কি ভাই আপুরা, যে আমরা যে বলি যে তেল, হ্যাঁ, তেল বা হচ্ছে গ্যাস বা হচ্ছে কয়লা, ঠিক আছে, কয়লা, এটা আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলোর অবস্থান ম্যাপে কোন জায়গায় আছে সেটা ভালো করে শিখে ফেলা, ঠিক আছে? শিখে ফেলার পরে এগুলাকে সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নিছে, পদক্ষেপ 1, পদক্ষেপ 2, পদক্ষেপ 3 নোট করে ফেলা। হ্যাঁ, সো প্রথমে কাজ কি হবে, ম্যাপটা একটু অ্যানালাইসিস করে ফেলা যে কোন কোন জায়গায় আমার গ্যাস ক্ষেত্র আছে, তেল ক্ষেত্র আছে। দেন 2 নম্বর কাজ কি হবে, 2 নম্বর কাজ হবে কি সরকারি গৃহীত পদক্ষেপগুলো কি। দেন আপনি জাস্ট রিলেভেন্টলি 2 একটা প্রশ্ন নোট করে ফেলবেন, সেটা হচ্ছে যে
ভবিষ্যতে এই যে বর্তমানে হচ্ছে যে গ্যাসের সংকট দেখা যাচ্ছে, এই সংকট মোকাবেলায় আপনি কি ধরনের প্রস্তাব সাজেস্ট করেন? সো এটা একটু আপনাকে গোছায় ফেলতে হবে। সো আপনি যখন একটা টপিকস পড়েন, আপনাকে একটু রিভার্সলি চিন্তা করে দেখবেন যে এই টপিকস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আপনি সেভাবে চিন্তা করে সেই প্রশ্নগুলো কিন্তু গোছায় ফেলতে পারেন, ঠিক আছে? সো কি করলাম, ম্যাপটা ভালো করে শিখলাম, সরকার কর্তৃক পদক্ষেপগুলো দেখলাম, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম হচ্ছে এই সংশ্লিষ্ট যে খাত আছে সেই খাতে সংকট তৈরি হলে বা সংকটটি তৈরি হচ্ছে, সেটার ভবিষ্যৎ কি এবং সলিউশন কি হইতে পারে। আচ্ছা, এবার একটু নবায়নযোগ্য শক্তি নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আপনারা যখন পড়বেন, ঠিক আছে, আমরা জানেন নবায়নযোগ্য শক্তি প্রিলিমিনারি পরীক্ষা আপনারা পড়াশোনা করে আসছেন। ধরুন হচ্ছে আমি যদি বলি বায়ু বা উইন্ড মিলের কথা বলি, উইন্ড মিল, ঠিক আছে, বা আমি যদি বলি সোলার প্যানেলের কথা বলি বা সূর্য, ঠিক আছে, বা সূর্য শক্তি বা সোলার প্যানেলের কথা বলি, আপনি বর্তমানে যে মানে কি পরিমাণ সোলার বা রিনিউয়েবল এনার্জি বাংলাদেশ প্রডিউস করতেছে সেটার একটা কি চার্ট, ডাটা, বা হচ্ছে কি একটা ডেটা হচ্ছে কি নোট করে ফেললেন যে রিনিউয়েবল এনার্জির বাংলাদেশের চিত্র, একটা নোট থাকলে কিন্তু মোটামুটি এনাফ, আপনি মোটামুটি পাইসাটা করতে পারেন। বা কিংবা হচ্ছে আপনি আপনার মতো করে একটা চার্ট করে করে ফেলতে পারেন যে কোন সেক্টরে কি পরিমাণ ইনভেস্ট করতেছে বর্তমানে সরকার, ঠিক আছে? দেন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে ভাই আপুর, সেটা হচ্ছে যে মনে করেন আপনি জাস্ট একটা একটা কম্পোজিশন চিন্তা করেন, একটা অ্যাসে চিন্তা করেন, ঠিক আছে, যে রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জির ফিউচার কি বা ফিউচার অফ রিনিউয়েবল এনার্জি। আপনার কাজ তাহলে কি হবে, আপনার কাজ হবে রিনিউয়েবল এনার্জি এসে শিখে ফেলা। এসে শিখে ফেলে এটা কিন্তু বাংলা রচনা, ইংরেজি রচনা, বাংলাদেশ বিষয়গুলি কিন্তু কভার হয়ে যাচ্ছে। সো আপনি এমন ভাবে পড়ার চেষ্টা করেন যেটা অনেকগুলো টপিকে একবারে কভার করে ফেলে, ঠিক আছে? সো প্রাকৃতিক সম্পদ রিলেটেড যে আলোচনা মোটামুটি গুছায় ফেলছি আশা করি। আর কি বলছিলাম, যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো ঘুরে, ঠিক আছে, জাস্ট কিছু তথ্য জাস্ট টুকে রাখবেন, ঠিক আছে, যে খনিজ মন্ত্রণালয় কি বলছে সাপোজ ধরেন, ঠিক আছে। তো জাস্ট সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলা কি বলছে সেগুলো একটা নোট করে ফেলেন বা একটা খাতায় জাস্ট নোট করে ফেলেন। প্রথম অধ্যায়ের মন্ত্রণালয় কোনগুলা, দ্বিতীয় অধ্যায়ের মন্ত্রণালয় কোনগুলো, জাস্ট একটা নোট রাখেন আপনার জন্য। আপনি যখন অ্যানালাইসিস করবেন বা যখন আপনি ডেটা দিবেন, তথ্য দিবেন, চার্ট দিবেন, আপনি রেফারেন্স উল্লেখ করে দিবেন, ঠিক আছে? ওকে। তো এখানে খনিজ সম্বন্ধে কথাবার্তা বলা আছে, আপনাদের সুবিধার জন্য আমি এগুলো অ্যাড করে দিছি। আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে ব্যবহার কোথায় আছে। সো এখানে একটু প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, আরেকবার একটু প্রশ্ন করি, একটু আসলে রেসপন্স না পাইলে আসলে ক্লাস করে খুব একটা মজা পাওয়া যায় না। সো এই মুহূর্তে আমি আরেকবার একটু প্রশ্ন করছি যে এই পর্যন্ত ভাইয়া পুরো একটু ক্লিয়ার কিনা। আমি লাস্টে আমাদের কোশ্চেন নিব, যদি কোনো কোশ্চেন থাকে, যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে একটু সি বা ওয়াই লিখেন প্লিজ, তাহলে আমি সামনে একটু আগাবো। আচ্ছা, একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে মিনিস্ট্রির ফুল নেম দেয়া লাগবে কিনা রেফারেন্সে। ভাই ফুল নেম দিতে পারলে ভালো, যে এই মন্ত্রণালয়ের এই তথ্য মতে বা এই রিপোর্ট অনুসারে, ঠিক আছে, এভাবে আপনি উল্লেখ করতে পারেন। ভাই আমি একটা জাস্ট আপনাকে গাইডলাইন দিচ্ছি, আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন দেখবেন যে আপনি বলে একটা আইডিয়া করে ফেলতে পারেন যে কিভাবে দিলে আপনার সময়টা কম লাগে, স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করা যায়, ঠিক আছে? ইনশাল্লাহ আপনি ধরে ফেলতে পারবেন, সমস্যা হবে। থ্যাংক ইউ আমাদের রেসপন্সের জন্য। রুবাই ভাই বুঝতে পারছেন আপনি? রুবাই রুবাই ভাই, যিনি শুনতে পাচ্ছেন ওদিকে, ফেসবুকে সাদমান ভাই হচ্ছে সি লিখেছেন, তানভীর ভাই সি লিখেছেন, আহ আলনুর শাফি ভাই সি লিখেছেন, গানিস ফাতিমা আপু সি লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ সবার রেসপন্সের জন্য। আমরা তাহলে একটু সামনে আগাই, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখেন খেয়াল করে, যেহেতু সম্পদের মধ্যে কৃষি কৃষি সম্পদ আছে, তো সম্পদ কিন্তু অনেকগুলো ভাগে আছে, ঠিক আছে? তো এখন দেখেন প্রশ্নগুলো যে হয়েছে একটু 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 দেখি। বাংলাদেশের প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করুন, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করুন, এই সকল প্রতিবন্ধকতা দূরীকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করুন। তো দেখেন খেয়াল করে এই যে প্রশ্নটা, সেটা হচ্ছে 46 বিসিএস এর একটা প্রশ্ন, খুবই রিসেন্ট একটা প্রশ্ন। সো একটু দেখেন, এটা যদি আপনি মুখস্থ করে যেতে পারবেন, পারবেন না, এটা মুখস্থ করে আসলে তেমন কিছু নাই। এটা আপনার নিজস্ব অ্যানালাইটিক্যাল যে এবিলিটি আছে সেটা গুছায় লিখতে হবে। এখন কয়েকটা পোর্শন এখানে আছে, দেখেন খেয়াল করে। স্বনির্ভরতা অর্জন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করো। সো এখানে দুইটা কিওয়ার্ড কিন্তু আছে, দেখেন। একটা হচ্ছে প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন, একটা হচ্ছে কৃষি পণ্যের ন্যায্য মূল্য। সো আপনাকে অবশ্যই এই দুইটা টার্মকে ফোকাস করে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? অনেকে চিন্তা করে কি, বা অনেকে যেটা করে যে নিজের মতো করে প্রতিবন্ধকতা করে লিখে ফেলে, বাট এই যে স্বনির্ভরতা কিভাবে অর্জন করবে, ঠিক আছে, যে নিজের উপর নিজে নির্ভরশীল, বা সে যে একটা পণ্য উৎপন্ন করতেছে সেটা যে প্রপার যে একটা দাম পাওয়া, সেটা কিভাবে নিশ্চিত করা যায়, এই দুইটা ব্যাপার কিন্তু ফোকাস করে অবশ্যই করতে হবে।
প্রতিবন্ধকতা সমূহ হচ্ছে আলোচনা করুন। সো এই প্রতিবন্ধকতাগুলো যে যত প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে অ্যানালাইসিস করতে পারবে সে কিন্তু তত ভালো করতে পারবে এই জায়গাটাতে, ঠিক আছে? দেন দেখেন এই সকল প্রতিবন্ধকতা দূরীকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সো তো দেখেন, গ্রহণ করা যেতে পারে তার মানে একদম ওপেন এন্ডেড কোশ্চেন, আপনার কাছে ছুড়ে মারছে একটা কোশ্চেন যে আপনি কি মনে করেন বা আপনার কি মনে হয়। So, আপনি এখান থেকে চাইলে হচ্ছে কি কিছু থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারেন। সো এক্ষেত্রে আমি কি বলি, একটু ডেপথ নলেজ থাকা ভালো, ঠিক আছে? সো ইকোনমিক্স এর যে কোর কিছু কনসেপ্ট আছে ইকোনমিক্স, ঠিক আছে, আমি খুব সহজ করে কিছু বলি, যেমন আমি যদি ধরেন হচ্ছে চাহিদার কথা বলি, ঠিক আছে, আমরা সাপ্লাই ডিমান্ড সাপ্লাই, দেন হচ্ছে আমরা যে বলি যে ফুড চেইন, হ্যাঁ, ভ্যালু চেইন। সো কিছু কিছু আপনি চাইলে কিছু টেকনিক্যাল কিছু ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেন। হয় কি সবাই বাংলা কথাবার্তা লিখবে, বাট আপনার খাতায় যখন স্যার একটা টেকনিক্যাল ওয়ার্ড লিখবে তখন স্যার বুঝতে পারবে যে না আপনি জিনিসটা জানেন, আপনি জিনিসটা বুঝেন। সো আপনি কিছু টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করে এক্সপ্লেন করার চেষ্টা করেন, সেটা আপনার নাম্বার কিন্তু বাড়াতে সাহায্য করবে, ঠিক আছে? সো আই হোপ এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। দেন দেখেন, বাংলাদেশ সমুদ্র সম্পদ আহরণ ও ব্যবহারের ক্ষেত্রে সমস্যা দেখেন। আহরণ প্রথমত কি আপনি হচ্ছে এক্সট্রাক্ট করবেন, দুই নম্বর কি ব্যবহার, দুইটা দুইটা পোর্শন কিন্তু দেখেন, এটা একটা মানে পোর্শন, এটা আরেকটা পোর্শন। সমস্যা এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, ঠিক আছে? তার মানে দুইটা সেগমেন্ট থেকে দুইটা জিনিস জানতে চাওয়া হয়েছে, এটা সমস্যা কি আছে, সম্ভাবনা কি আছে। সো আপনাকে দুইটা সেগমেন্ট নিয়ে কিন্তু কথা বলতে হবে যে আপনি কি কেন আহরণ করতে পারতেছেন না, কেন আপনি ঠিকমতো ব্যবহার করতে পারতেছেন না, ঠিক আছে? দুইটা সমস্যার কথা আপনাকে উল্লেখ করতে হবে। এবং একই সাথে এই যে আপনি সম্পদ আহরণ করতেছেন বা এটাকে প্রপারলি ইউটিলাইজ করতেছেন, সেটা কোন কোন ক্ষেত্রে কোন কোন খাতে ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে কিন্তু কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আমি যেটা বলবো কি, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন কি একটু ডেটা ইউজ করার জন্য। ডেটা ইউজ করার কথা আমি কেন বলতেছি, যখন আপনি একটু ডেটা দিয়ে আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন ব্যাপারটা আরো সহজে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? আচ্ছা জাস্ট ছোট্ট 1 মিনিট, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি কাইন্ডলি প্লিজ। সরি ফর দ্য ইন্টারাপশন, একটা ফোন আসছিল আমার এক জুনিয়র আর কি, আমার চুয়েটের এক জুনিয়র ফোন দিয়েছিল। সো বেসিক্যালি অনেকগুলো ভালো খবর শুনলাম এই পর্যন্ত, মানে ওরা ক্যাটার পাইছে। সো তার একটা খবর পাইলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের খবর হয়তো শুনতে পারবো, আপনার আমাকে ফোন দিয়ে বলতেছেন যে আপনাদের ক্যাটার আসছে ইনশাল্লাহ। যাই হোক, সো এই পর্যন্ত নিশ্চয়ই কিন্তু বোঝার কথা যে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আপনি কিভাবে হচ্ছে চিন্তা করবেন। তো এখানে আরো কয়টা প্রশ্ন আছে, আমি সবগুলোর ব্যাখ্যা না করি, জাস্ট আপনাকে যেটা বলবো সাম আপ করে বলবো সেটা হচ্ছে কি অবশ্যই কি ওয়ার্ডটা দেখার চেষ্টা করবেন, কি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সেটা দেখার চেষ্টা করুন, সেই অনুযায়ী উত্তর করবেন, ঠিক আছে? ডেটার কথা কেন বলি, দেখেন যখন সম্ভাবনার কথা আপনি বলবেন, ধরেন আপনি বললেন যে সাপোজ হচ্ছে আমরা যদি সমুদ্র থেকে তেল বা গ্যাস উত্তোলন করতে পারি, এটা আমার জিডিপিতে এত% বৃদ্ধি করবে, এটা একটা রেফারেন্স দিয়ে উল্লেখ করলেন। So, আপনি যখন মেজারেবল কোনো একটা মানে টার্ম উল্লেখ করে যখন আপনি ব্যাখ্যা করবেন সেটা কিন্তু কি স্যার খুব ভালো রিলেট করতে পারবে, ঠিক আছে? সো এটা চেষ্টা করবেন যখন এই যে ইকোনমিক্যাল টার্মগুলো, সরি ইকোনমিক্যাল না, সরি ইকোনমিক টার্মগুলো আসবে সেগুলো একটু তথ্য দিয়ে ডেটা দিয়ে এক্সপ্লেন করতে, ঠিক আছে? আচ্ছা, একটু সামনে আগাবো ভাইয়া আপুরা। আচ্ছা, একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা আমাকে প্রায় অনেক মানুষই জিজ্ঞাসা করে থাকে যে খাতায় নীল কালি কলম ব্যবহার করবো কিনা, এখন সেটা একটু নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? উম, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা খাতায় নীল কালি কলম কি ব্যবহার করবো সেই প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা নিয়ে আমি খুব মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। প্রথমত মানুষের আমি একটু থট গুলো নিয়ে কথা বলি। অনেকে বলে যে সময় তো পাই না, নীল কালির কলম কখন ব্যবহার করবো, হ্যাঁ বলে। দেন বলে হচ্ছে যে মানে লিখেই কুল পাই না, নীলকালি কলম কখন কখন ব্যবহার করবো, এই ধরনের কথাবার্তা কিন্তু মানুষ বলে। বাট ট্রাস্ট মি ভাই আপুরা, আমি তো মানে হচ্ছে যে মানে উত্তরণে অনেকগুলো খাতা কাটার সময় মানে সুযোগ হয়েছিল আমার একটা, মোটামুটি বিসিএস আমি মোটামুটি এঙ্গেজ ছিলাম। তো যে সময় আমি জয়েন করি নাই, সো তখন আমি দেখছি যে আহ নীল কালি একটা ইম্প্যাক্ট কিন্তু খাতার মধ্যে থাকে। সো আপনি যখন গুরুত্বপূর্ণ একটা কোটেশন, গুরুত্বপূর্ণ একটা ডেটা, গুরুত্বপূর্ণ একটা লাইন আপনি নীল কালি কলম ব্যবহার করেন, বা 1 নং প্রশ্নের উত্তর এই কথাটা আপনি নীলকালি কলম দিয়ে ব্যবহার করতেছেন, বা আপনি একটা ডেটা বা চার্ট বা কোনো জায়গায় আপনি নীলকালি ব্যবহার করতেন, খুব বেশি না, ঠিক আছে, খুব বেশি কিন্তু করা যাবে না, বাট গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো চোখে পড়ার মতো সেগুলো যদি আপনি নীলকালি ব্যবহার করেন, ট্রাস্ট মি আপনার খাতাটা অন্য অনেকের চেয়ে আলাদা হয়। সো চেষ্টা করবেন যেখানে নীলকালি কলম ব্যবহার করা হচ্ছে সম্ভব হয় সেখানে নীলকালি কলম ব্যবহার করতে, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা পরামর্শ থাকবে। তারপরেও যদি মনে হয় আপনি করলে আপনার সময় নষ্ট হবে, আপনি করতে পারবেন, সেটা হচ্ছে একদম আপনার ব্যাপার। বাট আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো ডেফিনেটলি আপনার যেখানে সুযোগ থাকে অবশ্যই আপনি নীলকালি কলম ব্যবহার করবেন। একটু আগাবো সামনে। আচ্ছা, এবার আমরা মোটামুটি প্রথম সেগমেন্টটা নিয়ে কথাবার্তা বলে ফেলছি, যেটাতে ছিল হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6। সো এই পর্যন্ত আমি সরি আমি বারবার করে প্রশ্ন করতেছি আপনাদের যে ভাই এখন এই পর্যন্ত যা পড়ালাম তা ক্লিয়ার কিনা, আরেকবার যদি একটু রেসপন্স করতেন প্লিজ, সি বা ওয়াই যেটাই জাস্ট লিখেন একটু। আচ্ছা, থ্যাংক ইউ।
সাদমান ভাই এটা প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। হাতের লেখা সুন্দর হওয়া আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? টু বি অনেস্ট, মানে হাতের লেখা সুন্দর হচ্ছে, হাতের লেখা বুঝতে পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যা লিখছেন শিক্ষক যেন তা বুঝতে পারে। সো আপনি চেষ্টা করবেন আপনার খাতার প্রেজেন্টেশনটা মানে যেমন সুন্দর করার, আপনি যেন বোধগম্য ভাবে লিখতে পারেন, যেন স্যার পড়ে বুঝতে পারে আপনি কি লিখছেন। দ্যাটস এনাফ ভাই। আর সাথে একটু নীলকালি কলম ব্যবহার, একটু ফ্লো চার্ট দেওয়া, একটু ডায়াগ্রাম দেওয়া, ওই প্রেজেন্টেশন নিয়ে কাজ করলে ওভারঅল ইনশাল্লাহ খুব ভালো হবে। ঠিক আছে সাদন ভাই, আশা করি বুঝতে পারছেন। ওকে, একটু এবার হচ্ছে আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য, আপনারা মোটামুটি হচ্ছে রেসপন্স করছেন, আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত আপনার সবাই। এবার আমরা হচ্ছে দ্বিতীয় সেগমেন্ট নিয়ে কাজ মানে কথাবার্তা বলবো। ট্রাস্ট মি, আপনি যদি পুরো ক্লাসটা করেন আপনার ইনশাল্লাহ কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা মানে লিখিত সিলেবাসের সেকেন্ড সেগমেন্ট নিয়ে কথা বলবো। সেকেন্ড সেগমেন্টে অধ্যায় 2 আর অধ্যায় 3 কে আমি একসাথে নিয়ে আসতেছি। সো অধ্যায় 2তে হচ্ছে বেসিক্যালি বলা আছে হচ্ছে ডেমোগ্রাফিক ফিচার্স নিয়ে। ঠিক আছে, ডেমোগ্রাফিক ফিচার্স, ডেমোগ্রাফিক ফিচার্স এইখানে নিয়ে আমি, আচ্ছা আমি বলতেছি, আগে আগে লিখে নিই। ঠিক আছে, সো ডেমোগ্রাফিক ফিচার্স নিয়ে কথাবার্তা বলা আছে, এটার মধ্যে ইথনিক পার্টটা জড়িত আছে। ইথনিক, ঠিক আছে, অর্থাৎ আমরা যে উপজাতি নিয়ে কথাবার্তা বলি বা কালচারাল ডাইভার্সিটি, এইটাও কিন্তু আপনার অ্যাড আছে। অর্থাৎ ডেমোগ্রাফিক ফিচার্স এর মধ্যে ইনক্লুড কোনটা আছে? ইথনিক পোর্শনটা ইনক্লুড আছে, কালচারাল ডাইভার্সিটি সেটাও কিন্তু ইনক্লুড আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর অধ্যায়। আর 3 নম্বর অধ্যায় বলা আছে হচ্ছে যে হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম এনশিয়েন্ট টু রিসেন্ট টাইমস, অর্থাৎ আমাদের যে হিস্ট্রির যে ইভালুয়েশনটা আছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, সেটা নিয়ে 3 নম্বর অধ্যায় বলা আছে। সো এটা আমি জাস্ট একটু লিখে রাখি, হিস্ট্রি। এই 3 নম্বর চ্যাপ্টারতে খুব একটা প্রশ্ন হয় না, বাট এই 2 নম্বর চ্যাপ্টারটা কিন্তু অ্যানালাইটিক্যাল প্রশ্নের জন্য, আপনার মতামত জানতে চাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমি ধরতে পারি। কেন সেটা একটু বলি। দেখেন, প্রথমত হচ্ছে আমরা দেখেন এই যে যদি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ নিই, দেখেন আমরা বিসিএস এর জন্য কিন্তু একটা সময় ইনভেস্ট করি এখানে, তাই না? সো এই বিসিএস এর জন্য আমরা যখন সময় ইনভেস্ট করি, আমাদের কিন্তু একটা মেজর পোর্শন একটা সার্টেন টাইম বেকার থাকে। সো আনএমপ্লয়মেন্টের যে ব্যাপারটা আছে, আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত বেশি মানুষই থাকে। আচ্ছা ফাইন, এখন একটু কথা বলবো যে এটা কেন গুরুত্বপূর্ণ। আপনার কাছে জানতে চাইতে পারে যে যে মানব সম্পদ উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন বলতে আপনি কি বোঝেন? আপনাকে প্রশ্ন করতে পারে মানব সম্পদ উন্নয়নে সরকারের পদক্ষেপ কি। আপনাকে প্রশ্ন করতে পারে মানব সম্পদ উন্নয়নে আপনি কি ধরনের ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন। প্রশ্ন আসতে পারে মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব কতটুকু। প্রশ্ন আসতে পারে মানব সম্পদ উন্নয়নে বর্তমানে শিক্ষা ব্যবস্থা তা কি যৌক্তিক। আপনি আপনার মতামত তুলে ধরুন। তো দেখেন, আপনি জাস্ট চিন্তা করেন যে একটা টপিক থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে। আপনি যে সেভাবে গুছায় ফেলেন, খুব খুব একটা কঠিন কিছু না কিন্তু। আপনি একটু সময় দেন, আপনি দরকার হলে হচ্ছে একটু একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন, আপনি এমনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সো আপনার মানব সম্পদ উন্নয়নে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার একটু আসি ভাই আপুরা, মানব সম্পদ উন্নয়ন কিন্তু অনেকগুলো সেক্টরে জড়িত। আমার যে হেলথ, সেটাও মানব সম্পদের মধ্যে আছে, এডুকেশন মানব সম্পদের মধ্যে আছে, ফুড মানব সম্পদের মধ্যে আছে। সো আপনি অ্যাজ এ পার্সন ধরেন হচ্ছে আপনার কি কি লাগতেছে, জাস্ট একটু ব্রেন স্টর্মিং করেন। সবগুলো সেগমেন্টকে কিন্তু আপনি মানব সম্পদ উন্নয়নের যে ক্রাইটেরিয়া সেগুলোর মধ্যে ফেলতে পারেন, তাই না? সো আপনি যদি এনাফ হেলথ ফ্যাসিলিটিস কাউকে না দিতে পারেন, তাহলে সে কিন্তু আলটিমেটলি অসুস্থ থাকবে। একটা মানুষ যখন অসুস্থ বা সিক থাকে, ঠিক আছে, সে যখন সিক থাকে সে কিন্তু আলটিমেটলি কাজ করতে পারে না, তাই না? সো কাজ করতে না পারলে কি সে আলটিমেটলি ইকোনমিক যে গ্রোথ সেখানে কিন্তু কোনো ভূমিকা রাখতে পারে না। চিন্তা করলে কিন্তু হচ্ছে। ঠিক আছে, সো ডেমোগ্রাফিক যে ফ্যাক্ট ফিচার্স গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে একটু ভালো করে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এবার একটু আসি ভাইয়া পড়া, সেটা হচ্ছে কি আমাদের একটা জনশুমারি হয়েছে, জনশুমারি, তাই না? জনশুমারি, আপনার কাজ হবে কি এই জনশুমারি যে তথ্যগুলো আছে বা এটা কোন প্রক্রিয়াতে হয়েছে সেটা একটু গোছায় ফেলা। ফাইন, এবারে আসি, সেটা হচ্ছে কি এই যে মানে সরকারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো তো বুঝছেন যে নোট করে ফেলতে হবে। দেন আপনাকে কি করতে হবে, একটা জাস্ট হচ্ছে জাস্ট একটা নোট নিয়ে রাখতে হবে যে বর্তমানে হচ্ছে মানে কি পরিমাণ মানুষ হচ্ছে কর্মক্ষম আছে, আর কি পরিমাণ মানুষ হচ্ছে কি আলটিমেটলি ওই যে 59 বছরের বেশি এরকম একটা রেঞ্জে আছে। Just একটা ক্যালকুলেশন নিয়ে ফেলবেন, তাহলে সুবিধা কি, আপনি অ্যানালাইসিস করতে যাবেন, আপনি কিন্তু একটা মানে হচ্ছে ডেটা বা একটা গ্রাফ বা একটা চার্ট দিয়ে বুঝাতে পারবেন যে বর্তমানে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা ডেমোগ্রাফিক যে ফিচার সেটা কি অবস্থায় আছে। বা আপনি এরকম করতে পারেন যে বর্তমানে হচ্ছে আমরা যে বলি জেন জির কথা বলি, ঠিক আছে, বা এই যে মনে করেন মানে বিভিন্ন ভাগ আছে, সেই ভাগে কোন পোর্শনে কত পার্সেন্ট মানুষ আছে নোট করে ফেলেন। ঠিক আছে, সো আমি জাস্ট এই 2 নম্বর অধ্যায় কি নোট করাতে সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছি। এখন দেখেন ভাই, আপনার 2টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে এথনিক, একটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি। কি করা যেতে পারে? খুব সিম্পল ভাই, খুবই সিম্পল। কি, আপনি একটা ম্যাপ শিখলেন, ঠিক আছে, আমি একটা ম্যাপ শিখলেন, ঠিক আছে, ম্যাপ আমি আঁকি না, একটা ম্যাপ শিখলেন। সেই ম্যাপের মধ্যে কি কোথায় কোন উপজাতি থাকে, ঠিক আছে, কোথায় চাকমা থাকে, কোথায় গারো থাকে, কোথায় সাঁওতাল থাকে, কোথায় মুন্ডারা থাকে, ঠিক আছে, জাস্ট কি করবেন, ম্যাপের মধ্যে আপনি আইডেন্টিফাই করে ফেলেন।
ফাইন। সো আমি কি করলাম, একটা ম্যাপ আঁকা শিখলাম, ম্যাপের মধ্যে কোথায় কোন উপজাতি আছে সেটা আমি শিখে ফেললাম, ফাইন। তার মানে কি, যখন আপনাকে উপজাতি নিয়ে প্রশ্ন করে, যখন আপনাকে নৃগোষ্ঠী নিয়ে প্রশ্ন করে, আপনি কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে একটা ম্যাপ আঁকতে পারবেন। প্রথম গেল। এবার আসি, আচ্ছা, এই যে সাঁওতাল, এই যে সাঁওতাল, ঠিক আছে, বা আমি যদি বলি হচ্ছে যে খাসিয়া, হ্যাঁ খাসিয়া, আমি যদি বলি চাকমা, হ্যাঁ, আপনাকে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা উপজাতি নিয়ে প্রশ্ন করতে পারে। আপনার তাহলে কাজ কি ভাই আপুরা, আপনি যে ম্যাপটা আঁকলেন, একটা কাজ করেন, এই ম্যাপের এক পাশে চাকমা নিয়ে কয়টা বৈশিষ্ট্য লিখে রাখেন, ওরা কি পরে, ওরা কি খায়, ওরা কোন মূর্তির পূজা করে। ঠিক সেভাবে খাসিয়া নিয়ে কয়টা পয়েন্ট লিখে রাখেন, কারণ এগুলো কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাতে পড়ছেন, তাই না? জাস্ট কি হবে যে জাস্ট যে মানে ম্যাপটা আঁকছেন, সেই ম্যাপের একটা সাইডে ছোট করে কিছু পয়েন্ট, জাস্ট কিওয়ার্ড লিখে রাখেন, যে ওরা কি পরে, ওরা কি খায়, ওদের অনুষ্ঠান কিগুলো আছে, জাস্ট সিম্পল। তার মানে যখন আপনাকে উপজাতি নিয়ে প্রশ্ন করবে, আপনি খুব ইজিলি লিখে ফেলতে পারবেন, ফাইন, একটা প্রশ্ন গেল। এবার তাহলে আর কি প্রশ্ন আসতে পারে, এই উপজাতিরা বাংলাদেশের যে আর্থ সামাজিক অবস্থা আছে, সেই আর্থ সামাজিক অবস্থায় কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই প্রশ্নটা কিন্তু করতে পারে। ধরেন ওরা হচ্ছে বাঁশের চাষ করে, ধরেন বাঁশ চাষ করে, ঠিক আছে, এই বাঁশ মনে করেন একটা ইম্প্যাক্ট ফেলে, ওরা বিভিন্ন ঝুড়ি বানায়, ঠিক আছে, সেই ঝুড়িটা হচ্ছে কি, যখন আমরা সেল করি, মানে বাইরে হচ্ছে রপ্তানি করি, আমরা কিন্তু একটা অর্থ পাই। দেন আসতে পারে যে আর্থ সামাজিক, দেখেন আর্থ, আর্থ মানে অর্থনৈতিক, সামাজিক, সামাজিক মানে কি, সোশ্যাল, সোশ্যাল মধ্যে কি আসতে পারে, ভাষা আসতে পারে, কি ধর্ম আসতে পারে, কি পোশাক আসতে পারে, খাদ্য। সো বুঝতে হবে যে কোন টার্মগুলো নিয়ে কথা বলবেন আপনি, ঠিক আছে। সো আপনি অর্থনৈতিক পার্টটা নিয়ে কথা বলবেন, আপনি সামাজিক পার্টটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে। সো দেখেন, মোটামুটি কিন্তু বুঝতে পারার কথা যে আপনি ডেমোগ্রাফিক ফিচার্সে কোন কোন জিনিসগুলো দেখবেন। এবার হচ্ছে কালচারাল ডাইভার্সিটি, কিন্তু অলরেডি হয়ে গেছে যে আমাদের যে বাংলাদেশ, সেখানে কিন্তু কালচারের কিন্তু অনেক ধরনের ডাইভার্সিটি আছে, ঠিক আছে। আপনি হচ্ছে গানের কথা চিন্তা করতে পারেন, আপনি নাচের কথা চিন্তা করতে পারেন, আপনি হচ্ছে দেন হচ্ছে আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টর যে খ্রিস্টানদের যে ধর্ম অনুষ্ঠান আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন, ঠিক আছে। আপনি পাহাড়ি অঞ্চলে যে মানুষরা যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। সো বাংলাদেশ কিন্তু আসলে কি, সাংস্কৃতিক বৈচিত্র্য একটা আধার বলতে পারি আমরা, ঠিক আছে। সো একটা জাস্ট নোট করে ফেলেন যে আপনি ধর্মীয় পার্সপেক্টিভে কোন কোন অনুষ্ঠান আছে, মানে দেন হচ্ছে অনুষ্ঠান, দেন হচ্ছে যে এই যে ঋতুভেদে কোন কোন অনুষ্ঠান আছে, একটা নোট করে ফেললে আপনি জাস্ট লিখে ফেলতে পারবেন, ওকে। আরো সহজ যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা কম্পোজিশন, একটা এসে নোট করে ফেলেন, যে কালচারাল ডাইভার্সিটি অফ বাংলাদেশ, শেষ। একটা মধ্যে সবকিছু নিয়ে আসেন, বাংলা রচনায় পারবেন, ইংরেজি রচনাতে পারবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সও পারবেন, ওকে। আচ্ছা, সো আই হোপ 2 নম্বর অধ্যায় নিয়ে যা যা পড়তে হবে, যা করতে হবে, মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। এবার আমি হিস্ট্রি নিয়ে একটু কথাবার্তা বলবো, এটা নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, এখানে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাট তারপরেও আমি বলবো, যেহেতু প্রশ্নের ডাইভার্সিটি হচ্ছে, প্রশ্ন নিয়ে অনেক ধরনের কথাবার্তা আসছে, আপনি যখন প্রিলিমিনারি পড়াশোনা করছেন না, করার পরে কি করছেন আপনি, যে মৌর্য, গুপ্ত, ঠিক আছে, then মুসলিম শাসন আমল একটা কি নোট করছেন না? So আপনার কাছে একটা ফ্লো চার্ট করে ফেলা, যে কার পরে কে আসছে, কার পরে কে আসছে, আর কে কোন কোন জায়গায় ইম্প্যাক্ট রাখছে, জাস্ট ছোট্ট করে একটা কাজ করবেন। ধরেন হচ্ছে মোগল, ওরা কি ইম্প্যাক্ট রাখছে, ধরেন হচ্ছে সেন আমল কি ধরনের ইম্প্যাক্ট রাখছে, গুপ্ত কোন ধরনের ইম্প্যাক্ট আছে, 2-3টা করে পয়েন্ট জাস্ট নোট করে ফেলেন, কারণ প্রিলিমিনারি পরীক্ষাতে পড়ছেন, খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো আপনার কাজ কি হবে, এই যে হিস্ট্রিক্যাল যে ইভালুয়েশন হয়ে বাংলাদেশটা যে আসছে, ঠিক আছে, সো এই ক্ষেত্রে জাস্ট কে কোন জায়গায় ইম্প্যাক্ট রাখছে, জাস্ট সেটা একটু নোট করে ফেলা। সো আশা করি ভাইয়া আপুরা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার। সো সেগমেন্ট 2 বা লিখিত সিলেবাস অ্যানালাইসিস 2 নম্বর পার্টটা কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকেন কাইন্ডলি একটু চ্যাট বক্সে একটু সি লিখবেন প্লিজ, বা ওয়াই লিখবেন। ওকে। সো দেখেন, আপনি চাইলে হচ্ছে খুব সুন্দর একটা কম্পোজিশন বা এসের মাধ্যমে কিন্তু একটা টপিককে বুঝতে পারেন। আপনি চাইলে একটা ম্যাপ দিয়ে অ্যানালাইসিস করতে পারেন, একটা ম্যাপের মধ্যে কি কোথায় হচ্ছে সাঁওতাল আছে, কোথায় হচ্ছে খাসি আছে, কোথায় চাকমা আছে, সেটা দেখে ফেললেন। সো ম্যাপ আঁকা হইলো, আপনি তথ্যগুলো জানলেন, আপনি হচ্ছে কি অ্যাট দ্য সেম টাইম একটা কম্পোজিশনের মাধ্যমে সবগুলো তথ্যকে আপনি একসাথে নিয়ে আসতে পারলেন। সো এটা কিন্তু খুব সহজে আপনি কি অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। সো আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন জাস্ট কয়টা স্যাম্পল আপনাদের দিয়ে রাখতেছি। সো জনপদ নিয়ে একটা স্যাম্পল এখানে আছে, দেন হচ্ছে এখানে নৃগোষ্ঠী নিয়ে একটা স্যাম্পল দেওয়া আছে। সো দেন এখানে অনেকগুলো প্রিভিয়াস এর যে প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। So, আমি প্রথম প্রশ্নটা নিয়ে একটু জাস্ট আলোচনা করবো, একটু কথাবার্তা বলবো, দেখেন, যেটা 47তম বিসিএস এ আসছে, রিসেন্ট সময়ে আসছে। সো দেখেন কি বলছে, বলছে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী পাঠ্যক্রম, পাঠদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার, যেমন 4টা কথা বলছে। এই বাস্তবমুখী পাঠ্যক্রম তার মানে যেই নলেজটা আপনি বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, পাঠদান অর্থাৎ একজন শিক্ষক কিভাবে পড়াচ্ছেন, তার প্রসেসটা কেমন, তার হচ্ছে ওয়েটা কেমন, শিক্ষক প্রশিক্ষণ আমরা কোন কোন টুলস এর মাধ্যমে কোন ওয়েতে শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছি, প্রযুক্তির ব্যবহার, আমরা যে কম্পিউটার ব্যবহার করি, আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি, বা আমরা যে একটা ক্লাসের মধ্যে মাল্টিমিডিয়া ব্যবহার করি, ঠিক আছে। সো এই 4টা সেগমেন্ট ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা
ঠিক আছে? অর্থাৎ একজন স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্ট এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে, অবশ্যই দেখবেন যে ইতিবাচকের কথা কিন্তু বলছে। সো আবারও একটু খেয়াল করে দেখেন, এটাও কিন্তু একটা ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ আপনার কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। সো আপনার কাজ তাহলে কি হবে, এই চারটাকে আপনি হচ্ছে নিয়ে আসতে হবে আপনার আলোচনায়। যারা ভালো করে কোশ্চেনটা পড়বে না, যারা ভালো করে প্রশ্নটা দেখবে না, তারা কি করবে, এই সেগমেন্টগুলো আলাদা করতে পারবে না। তো আমি বারবার করে বলতেছি আপনাদের, কোশ্চেনে কিওয়ার্ড কোনগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। তো দেখেন এই প্রশ্নের মধ্যে চারটা কিওয়ার্ড আছে, তো চারটা কিওয়ার্ডকে আপনি মানে বেস করে আপনাকে হচ্ছে দক্ষতা, স্কিল ডেভেলপমেন্ট এবং সেই স্কিলটা দেশের অর্থনৈতিক খাতে কি ধরনের চেঞ্জ আসতে পারে, সেটা সামাজিক খাতে কি ধরনের চেঞ্জ আনতে পারে, সেটা হচ্ছে দুইটা সেগমেন্ট নিয়ে কথা বলতেছে। খুব সিম্পল একটা কথা বলি, দেখেন যদি সে কারিগরি শিক্ষা নেয়, ধরেন সে কোনো জায়গায় মানে হচ্ছে কোনো জায়গায় চাকরি করতেছে, সে চাকরি করে কি সে তার পরিবারের যে মনে করেন হচ্ছে যে দারিদ্রতা সেটা দূরীকরণ করতেছে, ঠিক আছে? এখন সুবিধা কি দেখেন, খেয়াল করে ধরেন হচ্ছে একটা লোক আছে, এই লোকটা হচ্ছে একটা জায়গায় চাকরি করে, হ্যাঁ, তো চাকরি করে, ধরুন চাকরি করতেছে এক জায়গায়, সে চাকরি করে কিছু টাকা পাচ্ছে, টাকা পাচ্ছে, ঠিক আছে? সেই টাকা দিয়ে সে কিছু জিনিসপত্র কিনতেছে, সে কিছু জিনিসপত্র কিনতেছে, সে হচ্ছে তার পরিবার কিছু টাকা দিচ্ছে, পরিবার কিছু টাকা দিচ্ছে, তার পরিবার একটা ছোট ভাই আছে, ছোট ভাইকে সে স্কুলে পাঠাচ্ছে, ঠিক আছে? সো দেখেন, সে যখন কিছু জিনিসপত্র কিনতে, সেটা সরকারের লাভ, গভর্নমেন্টের লাভ, অর্থনৈতিক লাভ। তার পরিবারে যে দারিদ্রতা ছিল, ইকোনমিক যে কন্ডিশন ছিল, সেটা একটু ইমপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে একটা সামাজিক লাভ। তার ভাই স্কুলে যাওয়া শুরু করছে, তার তার মানে কি, তার যে মানব সম্পদ উন্নয়নের কথা বলি, তার যে হচ্ছে লাইফস্টাইলে যে পরিবর্তন, সেটাও কিন্তু আসে, সামাজিক উন্নয়ন। সো দেখেন, আমি যে একটা সিম্পল উদাহরণ দিয়ে একটা ফ্লো চার্ট দিয়ে খুব ইজিলি বুঝাই ফেললাম যে একটা মানুষ যখন বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতেছে, সেটা একটা স্টুডেন্টের উপরে কি ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। ক্লিয়ার? আই হোপ বুঝতে পারার কথা, ঠিক আছে? সো জাস্ট এভাবেই চিন্তা করেন, আমি জাস্ট একটা ফুড ফর থট দিচ্ছি ভাই আপুরা, এগুলো আপনারা খুব ভালো করেই পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো আই হোপ এই পর্যন্ত করে আমরা সামনে একটু আগাবো তাহলে। আচ্ছা, পরবর্তী ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স এর 2 নাম্বার যে প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, ডেটা কোটেশন কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখেন, অনেক সময় আমরা কি করি, আমরা হচ্ছে মানে এগুলোতে ওভার এমফাসাইজ করে ফেলি, আমরা চিন্তা করি ডেটা না থাকলে মনে হচ্ছে না, কোটেশন না থাকলে মনে হচ্ছে না। আমি আবারও বলি, আমি আবারও বলি, বারবার করে বলি, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই দেখবেন আপনার প্রশ্নের কিওয়ার্ড কোনটা, আপনি দেখবেন আপনার প্রশ্নের সাথে রিলেভেন্সি রেখে কোন ডেটা দেওয়া যায় কিনা, তার মানে অবশ্যই কি প্রাসঙ্গিক ডেটা দেয়া যাচ্ছে কিনা, সেখানে হচ্ছে আপনি অবশ্যই সেখানে প্রাসঙ্গিক ডেটা দিবেন। এখন আসি কতটা গুরুত্বপূর্ণ টার্মটা নিয়ে একটু কথাবার্তা বলবো। ধরেন আপনি কোনো একটা অর্থনৈতিক কোনো একটা প্রশ্ন আসলো, অর্থনৈতিক, ধরেন বললো যে মানে ইলিশের উৎপাদন বাংলাদেশে হচ্ছে কি ধরনের হচ্ছে অর্থনৈতিক লাভ নিয়ে আসতেছে, এরকম একটা প্রশ্ন ধরে আসলো, সেখানে অবশ্যই অবশ্যই আপনাকে কিছু মানে ফ্যাক্ট, কিছু ডেটা উল্লেখ করতে হবে, কারণ যদি আপনি ফ্যাক্ট বা ডেটা উল্লেখ না করেন, সেটা কিন্তু মেজারেবল কিছু হয় না। সো যেই প্রশ্নটাতে লজিক্যাল আপনি অ্যানালাইসিস করতে যাবেন, সেখানে অবশ্যই ডেটাটা কি একটা স্ট্রং বেস দাঁড় করায়, অর্থাৎ একটা স্ট্রং বেসটা আপনি দিয়ে সেখানে কিন্তু আপনি লজিক অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে? বাট এখানে একটা কথা একটু বলে রাখি, অনেকেই কি করে মন গড়া ডাটা লেখে। মন গড়া ডাটা না লেখার চেষ্টা করবেন, যারা খাতা দেখেন মানে টু বি অনেস্ট, ওনারা অনেক বেশি জ্ঞানী মানুষ, অনেক অনেক সম্মানীয় মানুষ, তো ওনাদেরকে ফাঁকি দেওয়ার কিন্তু সুযোগ নাই। তো চেষ্টা করবেন মোটামুটি অ্যাকুরেটলি ডেটা লেখার জন্য। লেখার পরে যে ভুলটা করে, কোনো সোর্স থাকে না আপনাদের, আপনারা অবশ্যই সোর্স উল্লেখ করবেন। তো যেই ডেটাই দেন না কেন, আপনারা কিন্তু সেটার সোর্স উল্লেখ করবেন, তাহলে সেই ডেটাটা কিন্তু আরো বেশি গ্রহণযোগ্যতা পায়। ওকে, সো আই হোপ ডেটার ব্যাপারটা বুঝে গেছে। কোটেশন নিয়ে একটু কথাবার্তা বলবো ভাই আপুরা। আমি যেটা করতাম, সেটা খুবই টু বি ফ্র্যাঙ্ক, টু বি অনেস্ট বলি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 2-3টা কোটেশন রেডি রাখার চেষ্টা করতাম, 2-3টা। সেই 2-3টা কোটেশন একটু ইউনিক রাখার চেষ্টা করতাম, যেন সেটা কমন না পড়ে সবার সাথে করতাম। বাট টু বি অনেস্ট, পরীক্ষাতে আমি কোটেশন দিতে পারতাম না, মুখস্থ থাকতো না আমার। বাট যদি রিলেভেন্টলি কোন একটা কোটেশন দিলে মনে করেন সেখানে একটা ভ্যালু অ্যাড করে, সেখানে আপনি কোটেশন দিতে পারেন। সো দিতেই হবে এমন কোনো কথা না। বাট যদি এই একটা কোটেশন দিলে আপনার লেখার মানটা একটু বাড়ানো যায়, এটা আপনার যে যুক্তিকে একটু মানে মানে হচ্ছে কি আপলিফট করে, সেখানে আপনি কোটেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। বাট এটা নিয়ে প্যারানোর কিচ্ছু নাই, বিশেষ করেন আপনি যত কত সুন্দর অ্যানালাইসিস করতেছেন, সেটাই কিন্তু ফ্যাক্ট, সেটাই কিন্তু হচ্ছে আপনার নাম্বারের পার্থক্য করে দিবে। আচ্ছা, সামনে আগাবো একটু। আচ্ছা, এবার হচ্ছে লিখিত, বিশেষ লিখিত সিলেবাস 3 নাম্বার, 3 নাম্বার পার্ট নিয়ে কথা বলবো। সো আবার একটু প্রশ্ন আপনাদের কাছে করছি ভাই আপুরা, যারা শুনছেন, শুধু একটু কষ্ট করে একটু বলতেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, যে সি বা ওয়াই যাই লিখেন একটু প্লিজ। এটা নিয়ে খুব কষ্ট হচ্ছে আপনাদের ক্লাস করতে, তারপরেও যারা রেসপন্স করতেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। ওকে, জুমে অনেক মানুষ যুক্ত আছেন আমাদের সাথে আজকে, থ্যাংক ইউ, আমাদের রেসপন্স পেয়ে আমার খুবই ভালো লাগছে। ফেসবুকেও যুক্ত আছেন, যদি আসলে এখন রেজাল্ট পরবর্তী সময় একটা সময় নিয়ে ক্লাস করাচ্ছে, এই মুহূর্তটা আসলে সবাই হয়তো বা একটু এক্সাইটেড আছে যে কে কোথায় হলো, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কিংবা হচ্ছে কে কোন ক্যাডার পাইলো।
ওকে, থ্যাংক ইউ। আহ মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে, থ্যাংক ইউ। এবার আমরা 4 নম্বর অধ্যায় নিয়ে একটু কথাবার্তা বলবো। 4 নম্বর অধ্যায়টা বেসিক্যালি হচ্ছে ইকোনমির উপর, ঠিক আছে? ইকোনমি, ইকোনমি। আচ্ছা, সো মানে নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে কিছু বেসিক ডাটা আপনাকে নোট করে রাখা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে বলবেন ভাই কত কিছু নোট করবো, মাথা তো খারাপ হয়ে যাচ্ছে না। আপনি একটু বসেন, ঠান্ডা মাথায় বসেন, খুব একটা সময় লাগবে না ভাইয়া, দেখবেন যে আপনি খুব অল্প সময়ের মধ্যে জিনিসগুলো গুছায় ফেলতে পারতেছেন। আর আপনি যখন গুছায় ফেলবেন, ট্রাস্ট মি, আপনি যখন রিভিশন করবেন বা আপনি যখন পরীক্ষার প্রিপারেশন নেবেন, এটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে। সো আপনি এই জায়গাতে একটু টাইম ইনভেস্ট করেন গোছানোর জন্য। এই গোছানোর জন্য যদি আপনি একদিন বেশিও নেন, সেটা আপনাকে ভালো একটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিবে, ট্রাস্ট মি। সো ঠিক আছে, সো ইকোনমি নিয়ে কথাবার্তাগুলো যেটা বলবো, প্রথমত হচ্ছে দেখেন, এখানে রিসেন্টলি যে ধরনের প্রশ্নগুলো আসে, যে পোভার্টি নিয়ে প্রশ্ন আসে, যে পোভার্টি এলিভেশনের ক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ নেয়। সোশ্যাল সেফটি নেট নিয়ে প্রশ্ন আসতে পারে, সোশ্যাল সেফটি নেট, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে হচ্ছে জিডিপি, জিএনআই নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আরো অনেক কিছু নিয়ে প্রশ্ন আসতে পারে আসলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু বলবো সেটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে কয়েকটা ম্যাপ একটু মাথায় রাখতে পারেন আপনি চাইলে। যেমন ধরেন প্রথম ম্যাপ নিয়ে যদি একটু কথাবার্তা বলি, যে কোন ম্যাপটা আপনি মাথায় রাখতে পারেন। ম্যাপ, আমাদের কিন্তু ইকোনমিক জোন আছে, তাই না? আমরা জানি ইকোনমিক জোন আছে, আবার স্পেশাল ইকোনমিক কিছু জোন আছে। আমরা জানি হচ্ছে বেবজা, আমরা জানি হচ্ছে বেজা, আমরা জানি হচ্ছে বিডা, ঠিক আছে? জানি বিডা। So, আপনি যেটা করতে পারেন ভাই আপুরা, সেটা হচ্ছে এই যে ইকোনমিক জোন যে আছে সেগুলো কোন কোন এরিয়াতে আছে সেটা হচ্ছে ম্যাপের মধ্যে দেখাইতে পারেন, ঠিক আছে? বা আপনি আপনার জায়গায় নোট রাখলেন, যদি মনে করেন রিলিভেন্টলি কোনো জায়গায় ব্যবহার করা যায়, আপনি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসে হচ্ছে বিডা নিয়ে একটু কথাবার্তা বলবো, যেহেতু বিডা নিয়ে বর্তমানে কাজ হচ্ছে, কথা হচ্ছে। সো বিডা আসলে কি ধরনের, কি কি নিয়ে কাজ করে, বা বিডা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কি ধরনের পদক্ষেপ নিয়েছে, বা বিডা হচ্ছে বৈদেশিক বিনিয়োগকে আকর্ষণ করতে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন, সে ধরনের ওপেন এন্ডেড প্রশ্ন কিন্তু হইতে পারে, ঠিক আছে? সো ব্যবসা, বেজা, বিডা, সেগুলো নিয়ে কিন্তু একটা আইডিয়া রাখা লাগবে। এট দ্য সেম টাইম আপনি হচ্ছে ইকোনমিক জোন আর স্পেশাল ইকোনমিক জোন নিয়ে হচ্ছে কি একটা ম্যাপ নোট রাখতে পারেন, ওকে? আচ্ছা, এবার আসে হচ্ছে কিছু ডাটা অবশ্যই 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 একটু নোট করে ফেলতে হবে। যেমন সাপোজ ধরুন হচ্ছে যে পোভার্টি যে রেটটা আছে, পোভার্টি রেট, ঠিক আছে? পোভার্টি রেট, আপনি হচ্ছে এফডিআই আছে, জিডিপি, জিএনআই, জিডিপি নোট, ঠিক আছে? জিডিপি দেন হচ্ছে সাপোজ হচ্ছে লিটারেসি রেট, লিটারেসি রেট, হ্যাঁ। সো এরকম কিছু মানে যে বেসিক যে ইনফরমেশন গুলো আছে, যেগুলো কিনা আপনি যখন আপনার আপনি যখন হচ্ছে কোন একটা ইকোনমিক রিলেটেড প্রশ্ন অ্যানালাইসিস করতে চান, বা আমরা যে বলি শিল্প খাতে কত পার্সেন্ট বরাদ্দ আছে, কত পার্সেন্ট লোক আছে, শিক্ষা খাত, শিল্প খাতে, সেবা খাতে কতটুকু আছে, কৃষি খাতে কতটুকু আছে, সে বেসিক যে প্রিলিমিনারি পরীক্ষার সময় যে ইনফরমেশনগুলো মাথায় রাখা, সেগুলো হচ্ছে একটু নোট করে ফেলতে হবে। আমি জানি বাজেট নিয়ে আমাদের নোট করা আছে অলরেডি, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, যেটা নিয়ে কথা না বললেই নয়, ঠিক আছে? সো অর্থনৈতিক সমীক্ষা এগুলো আপনার পড়া আছে, একটু জাস্ট হচ্ছে কি রিলেভেন্ট তথ্যগুলো একটু নোট করে ফেলতে হবে, যেন আপনি যখন একটা ইকোনমিক প্রশ্ন আনসার করতে চাচ্ছেন, তখন যেন রেফারেন্স উল্লেখ করে সেই তথ্যটা দিতে পারেন, ঠিক আছে? সো মোটামুটি ইকোনমি নিয়ে এই কথাবার্তাগুলো ছিল। আরেকটা একটু কথা বলবো, সেটা হচ্ছে কি একটু বেসিক গুলো ক্লিয়ার করা, ঠিক আছে? যেহেতু প্রশ্নগুলো একটু অ্যানালাইটিক্যাল হওয়ার হচ্ছে এখন, সো ইকোনমিক্সের যে বেসিক টার্ম গুলো আছে, সেই বেসিক টার্ম গুলো সম্পর্কে একটু জানতে পারেন। এখন আপনি আমাকে তাহলে একটু বলতে পারেন যে ভাইয়া বেসিক টার্ম গুলো আমি কোত্থেকে জানবো? আমি কি বলবো, যখন আপনি পড়তে চান, ধরেন হচ্ছে যে আইএমএফ যে বাংলাদেশকে ঋণ দিচ্ছে, ঠিক আছে? এই ঋণের ধরনটা কেমন, সেই ঋণের ধরনটা সম্পর্কে একটু জানেন, ঠিক আছে? তো আপনি গুগলে সার্চ করলে পাবেন, আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখলে পাবেন, হ্যাঁ। দেন আমি যে যে বললাম আগে, যে চাহিদা, যোগান, চাহিদা, যোগান, বা জিডিপি কি, জিএনআই কি, যে ইকোনমিক্স যে বেসিক বেসিক কিছু টার্ম গুলো আছে, সেগুলো নিয়ে কথাবার্তা জানতে পারবেন। বা ট্যারিফ প্রয়োগ করলে আসলে কি হয় গ্রাফটা, বা হচ্ছে যে কোটা কি, হ্যাঁ। সো ট্যারিফ, কোটা, এগুলো প্রয়োগ করলে কি ধরনের চেঞ্জ আসে। সো ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং, আমরা এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ পড়বো যদিও, বাট জাস্ট বেসিক কিছু টার্ম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু একটু নোট করে ফেলতে হবে। কারণ আপনি এখন জাস্ট মানে গতানুগতিক পড়লেই কিন্তু পারবেন না। ইনশাল্লাহ যখন হচ্ছে যে আসলে লিখিত আমি চাই না ক্লাস হবে কিনা আপনাদেরকে, বাট আমি জাস্ট বলুন, নিজ দায়িত্ব হইলো একটু কিছু ইকোনমিক যে টার্ম গুলো, সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা, আচ্ছা, এখানে কিছু ডাটা দেওয়া আছে, দারিদ্র বিমোচনের ডাটা দেওয়া আছে, সামাজিক নিরাপত্তা খাতে দেওয়া আছে, ঠিক আছে? সো এখানে অনেকগুলা জিনিস হচ্ছে কি আপনাকে জাস্ট আমি অ্যাড করে দিছি, যেন আপনি একটা আইডিয়া করতে পারেন যে প্রত্যেকটা টপিক রিলেটেড কোন তথ্যগুলো আপনার লাগবে, ঠিক আছে? সো এখানে আচ্ছা, এইটা আমরা একটু বাদ গেছি, এসডিজি, হ্যাঁ। এসডিজি নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা জানেন এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, 17টা গোলস আছে। আমি ট্রাস্ট মি, আমি চেষ্টা করতাম হচ্ছে কি, আমি যখন লিখতে যাইতাম না, তখন হচ্ছে কোনো না কোনো ভাবে আমি এটাকে এসডিজির সাথে কানেক্ট করার চেষ্টা করতাম, যখন আমি রচনা লিখতাম স্পেশালি। কারণ আপনি যখন এসডিজির মধ্যে ঢুকে যাবেন, তাহলে 17টা পয়েন্ট কিন্তু আপনার হাতে চলে আসছে।
সো এসডিজি গুলো একটু রিলেট করার চেষ্টা করবেন। So আপনারা যেটা করবেন ভাই আপুরা, আপনারা হচ্ছে এসডিজি মানে লিখে সার্চ দিলে এখন অনেক ভালো ভালো কিছু পিডিএফ গুলো আছে, ইনফোগ্রাফ আছে, ঠিক আছে? সো সেই ইনফোগ্রাফ গুলো একটু কালেক্ট করে ফেলবেন, ঠিক আছে, যে পোভার্টির পরিমাণ কত, কতটুকু কমাইছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ বাংলাদেশ এই এসডিজি নিয়ে কতটুকু ইমপ্রুভ করছে, কতটুকু ডেভেলপমেন্ট করছে, সেটাও কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে? সো এসডিজি এটা খুবই 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 ভালো করে পড়তে হবে, কারণ এসডিজি পড়লে মোটামুটি অনেক কিছু গোছানো হয়ে যায়। দারিদ্র্য গোছানো হয়ে যায়, খাদ্য গোছানো হয়ে যায়, রিনিউয়েবল এনার্জি গোছানো হয়ে যায়, ইকোনমি গোছানো হয়ে যায়, ক্লাইমেট চেঞ্জ গোছানো হয়ে যায়। সো এক এসডিজির মধ্যে সবকিছু চলে আসে। সো আমি সবসময় চেষ্টা করতাম যে এসডিজি কে মাথায় রেখে উত্তর করার জন্য, যে কোনোভাবে এসডিজির মধ্যে ঢুকা যায় কিনা, ঠিক আছে? সো এটা একটা ভালো জিনিস কিন্তু আপনার জন্য টেকনিক। ওকে, আচ্ছা, তো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, অনেকগুলো জিনিসপত্র দেওয়া আছে। আমি একটা প্রশ্ন নিয়ে জাস্ট একটু আলোচনা করবো, ঠিক আছে? রিসেন্ট সময়ের প্রশ্ন দেখেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, ঠিক আছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং টেকসই উন্নত দেশে গড়ে তোলার জন্য প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা বিবেচনায় কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন? মানে খুবই দারুণ প্রশ্ন, ঠিক আছে? মানে মুখস্থ করে গেলে পারবেন না, মুখস্থ করার কিছু নাই এখানে। আপনাকে পরীক্ষার হলে বসে ইনস্ট্যান্ট বসে আপনাকে রিলেশনটা মেক করতে হবে যে না, এই চারটা সেগমেন্ট আপনাকে হচ্ছে কিভাবে কি মানে ইকোনমিক ভাবে আপনাকে অনেক বেশি আগায় নিয়ে যাবে। সো দেখেন, এখানে আপনি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সের কথা বলি, হিউম্যান রিসোর্সের কথা বলতে পারবো, দেন হচ্ছে ভৌগোলিক জিওগ্রাফিক্যাল লোকেশন, এই তিনটা সেগমেন্ট আছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, ঠিক আছে, আমি বলতে পারি হচ্ছে গ্লোবাল ইকোনমিক কন্ডিশন ধরেন। সো এই চারটা সেগমেন্ট আপনি কোন কোন সেক্টরে কাজ করলে সেটা আপনাকে হচ্ছে গ্লোবাল যে বিশ্ব দরবারে হচ্ছে কি আপনাকে সমৃদ্ধ করবে, যেটা কিনা সাস্টেনেবল হইতে হবে, ঠিক আছে, সাস্টেনেবল বা টেকসই। সো দেখেন, চারটা সেগমেন্ট আছে ভাই আপুর, ভালো করে খেয়াল করেন একটু। আপনি শুধুমাত্র একটা সেগমেন্টে কথা বললে কিন্তু হবে না। সেই জন্য বারবার করে বলতেছে কিওয়ার্ড গুলো কিন্তু বুঝতে হবে, যে কিওয়ার্ড কি আছে, কিওয়ার্ড কি আছে, কিওয়ার্ড কি আছে। তো যখন আপনি ন্যাচারাল রিসোর্স নিয়ে কথা বলবেন, আপনি টেকসই চিন্তা ভাবনা করবেন। আপনি টেকসই চিন্তা ভাবনা করলে আপনি কি করবেন, আপনি রিনিউয়েবল এনার্জি দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন, ঠিক আছে? আপনি হচ্ছে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সম্পদের গুলো কিন্তু আপনি হচ্ছে মানে সুষ্ঠু ব্যবস্থাপনা কিন্তু আপনাকে করতে হবে। হিউম্যান রিসোর্স নিয়ে যদি কথা বলতে চান, আপনাকে মানব সম্পদ উন্নয়নের যে কারিগরি শিক্ষা অর্থাৎ দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পিছনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি যদি হচ্ছে যে আহ, এই যে জিপি, অর্থাৎ জিপি বলতে কি বললাম আমি, যে জিওগ্রাফিক মানে হচ্ছে লোকেশন, সেটা নিয়ে কথা বলতে হবে। যে চারটাকে আপনি অ্যানালাইসিস করে আপনি কোন কোন খাতগুলোকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন সেগুলো কিন্তু আপনি ফিনিশিং করতে হবে, ঠিক আছে? সো সো প্রশ্নটা ভালো করে বুঝে তারপরে উত্তর করতে হবে। আপনি মুখস্থ করে গেলেন কিছু জিনিসপত্র, আপনি কিন্তু পারবেন না। আপনাকে মানে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বাড়াইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, একটু দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে কোনটা নিয়ে কি কথাবার্তা বলা হয়েছে। এখানে অনেকগুলো জিনিসপত্র নিয়ে বলা আছে, আমি এগুলো সব করে আলোচনা করলাম না, মোটামুটি একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স 3 নাম্বার নিয়ে কথাবার্তা বলবো, যে এক্সাম দেওয়ার গুরুত্ব কতটুকু। এটা নিয়ে যদি ইনিশিয়ালি আমি একটু কথাবার্তা বলছি, বাট এটা নিয়ে আমি আরেকটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে বিসিএস পরীক্ষায় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, টাইম ম্যানেজ করা এটা হচ্ছে মানে খুবই ডিফিকাল্ট একটা বিষয়, ঠিক আছে? আমি পুরোটা লিখলাম যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা মানে চ্যালেঞ্জিং বিষয়, ঠিক আছে? আপনি যখন এক্সাম দিবেন ভাইয়া পুরো, তখন হচ্ছে এই যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে সেটা আপনার কাছে মোটামুটি একটা মানে একটা ভালো জায়গায় চলে আসবে, যে না মোটামুটি আপনি উইদিন টাইমে শেষ করতে পারতেছেন। এটা একটা ফ্যাক্ট। 2 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে মানে কোন জায়গাতে উইকনেস গুলো আছে, বা মানে এরিয়া অফ উইকনেস, সেটা আপনি বের করে নিয়ে আসতে হবে। যে আপনি এই জায়গাটা বুঝতেছেন না, আপনার এই জায়গায় উইকনেস আছে, সেটা হচ্ছে আপনাকে এইটা হেল্প করবে এক্সাম। যত বেশি আপনি এক্সাম দিবেন, আপনি কোন কোন জায়গায় উইক আছে সেটা আপনাকে বের হয়ে আসবে। 3 নাম্বার হচ্ছে কি এই যে মনে করেন উত্তরণের পরীক্ষা দেওয়ার কথা যদি আমি বলি, যে আমি উত্তরণের পরীক্ষা দিছিলাম, সেটা হচ্ছে কি মানে ওরা যেহেতু একটা সলভ শিট প্রোভাইড করে যে কোন জায়গায় কোনটা লিখলে আপনি ভালো নাম্বার পেতে পারেন, ঠিক আছে? একটা ইন্ট্রোটা কেমন হইতে পারে, ভূমিকায় কোন কোন পয়েন্ট লিখতে পারেন, কনক্লুশনে কোন কোন পয়েন্ট লিখতে পারেন, ঠিক আছে? যেহেতু 3টা সেগমেন্ট নিয়ে কথাবার্তা বলে, বা ওরা যে আনসার শিটটা প্রোভাইড করে বা গাইডলাইন শিটে যে প্রোভাইড করে, সেখানে মোটামুটি খুব ভালো একটা কাজ করে। মানে এটার জন্য আমি উত্তরণকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে? আমি এগুলো খুব ভালো করে ফলো করার চেষ্টা করতাম, যে ওরা আসলে কোন কোন সেক্টর ধরে নাম্বার দেয়। আপনার কাজ হইতে হবে ওরা যে সলভ শিটটা দেয় সেটা ধরে ধরে গুছায় ফেলা, যে কোনটার জন্য কত নাম্বার বরাদ্দ আছে, আপনি কিভাবে লিখবেন। সো এটা কিন্তু আপনাকে আপনি আগে থেকেই বুঝবেন যে একটা প্রশ্ন আসলে আমি কিভাবে লিখতে পারবো। সো বলে না যে ওয়ার্ম আপ ম্যাচ, ঠিক আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। So আপনি যত বেশি প্রশিক্ষণ কঠিন নেবেন, আপনার যুদ্ধটা তত বেশি সহজ হবে। দেন 4 নাম্বার হচ্ছে কি এক্সাম এনভায়রনমেন্ট, ঠিক আছে? যারা পারেন একটু অফলাইনে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সুবিধা কি, যখন আপনি এক্সাম হলে যান, এক্সাম হলে এনভায়রনমেন্ট তো সেম থাকে না যদি বাসায় যেটা থাকে। যেমন ধরুন আমি আমার উদাহরণ একটু দিই। আমি প্রচুর পরীক্ষা দিয়েছিলাম এই কারণেই যে আসলে আহ পরীক্ষায় যে কোনো কিছু হইতে পারে।
হ্যাঁ, বাট দেখেন আমি সবকিছু প্রিপারেশন ছিল, বাট আমি হাতওয়ালা বেঞ্চে পরীক্ষা দিব সেটার এক্সপেরিমেন্ট কিন্তু আমার ছিল না, ঠিক আছে। সো মানে খুবই ব্যাড লাক, আমার সিট পড়ছিল হচ্ছে একটা হাতওয়ালা বেঞ্চে, মানে ছোট্ট হাতওয়ালা বেঞ্চ, খাতা হচ্ছে লম্বা, খাতায় জায়গা হয় না, হাতে নিছি কলম, হাতে নিছি স্কেল, সেখানে আমি পরীক্ষা দিছি। সো দেখেন এইটাও কিন্তু মনে করেন একটা হচ্ছে কি, দেখেন আমি দেন আমি চিন্তা করছি ওকে লেট ইট গো, যাওয়ার হবে পরীক্ষা দিব, আমি এটা নিয়ে ভাবিও নাই, পরীক্ষা দিছি, ঠিক আছে। সো যে কোনো কিছু হইতে পারে। সো যত বেশি পরীক্ষা আপনি মানে একটা মানে অফলাইনে দেওয়ার মানে অভ্যাস করতে পারবেন, মানে এটা বেটার যে অ্যাটলিস্ট রেগুলারলি একটা পরীক্ষা হলে অফলাইনে দেওয়ার, আপনি হচ্ছে এক্সাম এনভায়রনমেন্ট সম্পর্কে আগে থেকে অবগত থাকবেন, সেটা আপনাকে হচ্ছে পরীক্ষাটা মানে হচ্ছে একটা ভালো ফিল দিবে, ঠিক আছে। তো এটা মাস্ট। সো এক্সাম দেওয়ার গুরুত্ব মানে এটা আসলে বলে শেষ করা যাবে না, এটা আমার কাছে মনে হচ্ছে খুবই দরকারি। হুম। আচ্ছা, এবার আসি 4 নাম্বার সেগমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। 4 নাম্বার সেগমেন্ট আছে, 4টা অধ্যায় আছে, 7, 8, 10, 11, ঠিক আছে। আমি একটু অধ্যায়গুলো নিয়ে কথা বলি। 7 অধ্যায় বরাবর হচ্ছে সংবিধান নিয়ে কথাবার্তা বলা আছে, সংবিধান, সংবিধান। 8 নাম্বারের কথা বলা আছে সরকার যে অঙ্গ সংগঠন গুলো আছে, ঠিক আছে, অর্গানস, অর্থাৎ একটা সরকারের যে মানে হচ্ছে আমরা বলি যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ বা বিচার বিভাগ, সেগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। দেন হচ্ছে 10 নাম্বার অধ্যায় বলে দেওয়া আছে হচ্ছে আহ, যে পলিটিক্যাল যে পার্টিস গুলো আছে, ঠিক আছে, পলিটিক্যাল পার্টিস অর্থাৎ রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা আছে। আর 11 নম্বর চ্যাপ্টারে বলা আছে ইলেকশন নিয়ে বা নির্বাচন নিয়ে কথাবার্তা বলা আছে। আমি একবারে গুছাই ফেলবো। সো দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন ভাই, আপনি যদি খুব ভালো করে সংবিধানটা পড়েন, আপনি এই সংবিধান থেকে কিন্তু 4টা সেগমেন্ট আপনি উত্তর করতে পারেন। ওটা 4টা সেগমেন্ট জাস্ট সংবিধান থেকে কিন্তু আসে। তার মধ্যে শুধু সংবিধান পার্টি জাস্ট বেসিক জিনিসপত্র গুলো আসে, অর্গানে আসে কাজ নিয়ে, পলিটিক্যাল পার্টি আসে হচ্ছে মানে হচ্ছে যে রাজনৈতিক দলের কাজ কি, বিরোধী দল কি, এগুলো নিয়ে মানে জাস্ট মানে বেসিক প্রশ্ন আসে। নির্বাচনীয় সেম প্রশ্ন আসে যে আরপিও কি, মানে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, আরপিও কি, আরপিওর গুরুত্ব কি, ধারাগুলো কি, বা নির্বাচন কমিশনের কাজ কি। সো সংবিধানটা যদি আপনি ভালো করে পড়তে পারেন ভাই আপুরা, আপনি 4টা অধ্যায় একবারে গুছায় ফেলতে পারেন। সো এই জন্য আমি সেগমেন্ট করে করে আজকে বোঝানোর চেষ্টা করলাম, যেন আপনি সেগমেন্ট ধরে হচ্ছে কি প্রিপারেশন নিতে পারেন। সো এই 4টা চ্যাপ্টার যদি আপনি একসাথে পড়ে ফেলতে পারেন, আপনার কিন্তু মোটা 4টা অধ্যায় শেষ। তার মানে দাঁড়াচ্ছে সংবিধানটা ভালো করে পড়লে আপনার 4টা অধ্যায় শেষ, ঠিক আছে। সো কেন না, হ্যাঁ, আপনি 4টা অধ্যায় একসাথে করে গুছাই ফেলবেন। এখন একটু আসি, এগুলো তো সংবিধান থেকে পড়লে আপনি বুঝতে পারবেন, নর্মালি হচ্ছে কাজ আসে, সংবিধানের বেসিক প্রশ্ন আসে যে মানে 7-এর খ নাম্বারটা আসে, বা মনে করেন হচ্ছে যে সংশোধনী নিয়ে প্রশ্ন আসতে পারে। এই যে দল, রাজনৈতিক দল নিয়ে কিন্তু খুব একটা প্রশ্ন হয় না, বাট আপনি চেষ্টা করুন হচ্ছে এটা নিয়ে একটা নোট করে রাখার জন্য যে রাজনৈতিক দল বলতে আসলে কি বোঝায়, কিংবা হচ্ছে রাজনৈতিক দলের আসলে কাজ কি, ভূমিকা কি, বা গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দল কি ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক আছে। জাস্ট একটু অ্যানালাইটিক্যাল পার্সপেক্টিভ একটু চিন্তা করে দেখবেন, একটা প্রশ্ন কিন্তু চলেই আসে, ঠিক আছে। নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ বর্তমানে আমাদের জানি ত্রয়োদশ নির্বাচনের দ্বার প্রান্তে আমরা আছি, এবং একই সাথে স্থানীয় যে নির্বাচনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন, পরীক্ষাতে প্রশ্ন হয়। সো নির্বাচন পার্টটা আমার কাছে মনে হয় পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমার মনে আছে 43তম যখন আমি মরাল টেস্ট পরীক্ষা দিই উত্তরণে, তখন নির্বাচন নিয়ে যে প্রশ্নটা আসছিল, যখন আমি 43তম হচ্ছে মেইন পরীক্ষা দিতে চাই, ঠিক সেম প্রশ্নটাই কিন্তু আবার আসছিল। সো আই ফিল সো গুড। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, যেহেতু হচ্ছে নির্বাচনে আপনি হচ্ছে ধারা নিয়ে, অর্থাৎ নির্বাচনের যে অনুচ্ছেদ গুলো আছে, ধারা ঠিক বলবো না, অনুচ্ছেদ গুলো যে আছে, কিন্তু অনুচ্ছেদ ধরে অ্যাকুরেটলি উত্তর করা যায়। অর্থাৎ আপনাকে যখন একটা সাপোজ ধরেন হচ্ছে যে আমি বললাম এই যে সংশোধনী কথা যদি বলি, ঠিক আছে, ধরেন হচ্ছে 142 নাম্বার যেটা আছে। সো একটা ধারার জন্য ধরেন হচ্ছে কি একটা প্রশ্ন নির্দিষ্ট, তার মানে এটা কিন্তু একটা ম্যাথের মতো, ঠিক আছে, হয় আপনি পারবেন না হয় আপনি পারবেন না। কেউ যদি অ্যাকুরেটলি ধারাটা অ্যানালাইসিস করে লিখতে পারে, তার নাম্বার কিন্তু ফুল নাম্বার। আমার মাথায় সবসময় থাকতো হচ্ছে কি, মানে আমার মানে আমি এভাবে চিন্তা করতাম, যেহেতু ম্যাথের মতো নাম্বার হচ্ছে সংবিধানে কাভার করাতে, আমি সংবিধানটাকে শেষ করতাম, রিভিশন দেওয়ার ক্ষেত্রে আগে সংবিধানের রিভিশন দিতাম, আমি করার ক্ষেত্রে আগে সংবিধানটা করতাম। কারণ দেখেন খেয়াল করে খুব সিম্পল চিন্তা করেন, আমি যদি বলি পরিবেশ দূষণের কারণ কি, আমি যদি আপনারা মনে করেন মানে পুকুরের মধ্যে নামায় বলি যে বলেন, আপনি বলে ফেলতে পারেন ধরেন, ঠিক আছে। বাট সংবিধান যদি ধারা না পারেন, আপনি অ্যাকুরেটলি কিন্তু আনসার করতে পারবেন না, কারণ আপনাকে জানতে হবে কোন ধারা কি বলা আছে। তো এটা কিন্তু ম্যাথের মতো, যেহেতু ম্যাথ হইলে নাম্বার পাওয়া যায়। আমার এটা বিশ্বাস ছিল যে সংবিধানটা যদি আপনি অ্যাকুরেটলি ধারাটা উল্লেখ করে আপনি আনসার করতে পারেন, আপনার উত্তরটা একদম পারফেক্টলি হবে। তো আমি ইনিশিয়াল একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য চেষ্টা করতাম হচ্ছে কি অ্যাকুরেট নাম্বারগুলো যেগুলোতে ক্যারি করা যায় সেগুলো দিয়ে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করা যায় কিনা, ঠিক আছে। তো এই জন্য সংবিধানটা কিন্তু ম্যাথের মতো করে পড়ে ফেলতে হবে, ধারাগুলো ভালো করে পড়ে ফেলতে হবে, তাহলে হচ্ছে কি আপনি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সো এটা মাস্ট, সংবিধানটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, এখানে কলেজ ফটো বলে যাচ্ছে একদম বেসিক কথাবার্তা। হ্যাঁ। সো এই পর্যন্ত যদি একটু ক্লিয়ার থাকে আমাকে একটু যদি বলেন, এখানে চ্যাট বক্সে একটু বলেন যদি ক্লিয়ার থাকে, সি বা ওয়াই লিখেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা মানে অ্যানালাইসিসের পরে কিছু মানে স্লাইড আমি অ্যাড করে দিচ্ছি যেন আপনি একটা আইডিয়া পান যে কোন কোন জিনিসপত্রগুলো কিভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। সো একটু চ্যাট বক্সে প্লিজ কাইন্ডলি
যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকেন, বুঝতে পারেন, একটু ওয়াই বা সি লেখেন। খুবই ভালো লাগতেছে, এই পর্যন্ত প্রচুর মানুষ আসলে আমার সাথে একদম শুরু থেকে এই পর্যন্ত জয়েন আছেন আমাদের জুমে। ব্যস্ততার মধ্যে ফেসবুক খুব একটা মানুষ হয়তো বা এখন নাই, বাট তারপর যারা রেসপন্স করতেছেন শুনতেছেন সবাইকে অনেক ধন্যবাদ একদম শুরু থেকে এই পর্যন্ত এত কন্টিনিউসলি ভালো রেসপন্স করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই পর্যন্ত বোঝার জন্য খুবই খুবই ভালো লাগলো। আচ্ছা, এবার একটু প্রথম প্রশ্ন একটু আসে। হ্যাঁ দেখেন, চিন্তা, বিবেক, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কিত বাংলাদেশের সাংবিধানিক বিধান, দেখেন আপনি যদি মানে একুরেটলি বিধানটা না জানেন, অনুচ্ছেদটা না জানেন, আপনি লিখতে পারবেন? পারবেন না। সেটা কিন্তু একদম মানে হয় আপনি পারবেন না হয় পারবেন না, একুরেট ধারাটা মানে না। সাংবিধানিক বিধান বলছে কিন্তু আবার দেখেন তো, সাংবিধানিক বিধান তার মানে কি, আপনি রেফারেন্স কিন্তু বলেই দিছে সংবিধানের কোন অনুচ্ছেদে এইগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। So, যদি আপনি ওই অনুচ্ছেদটা উল্লেখ করে না লিখেন, আপনি কিন্তু আবার পাবেন না। সেই জন্য আমি বলি সংবিধানটা কি ম্যাথের মতো। আপনি যেমন ম্যাথ করলে হইলে ফুল মার্কস পাবেন, ইনশাল্লাহ সংবিধানটা হলে কিন্তু আপনি একদম ফুল মার্কস পাবেন, ঠিক আছে? সো এবং এই সকল অধিকার অর্জনে বিগত 54 বছরের নাগরিকের অভিজ্ঞতা বিশ্লেষণ করুন। খুবই দারুণ কোশ্চেন, খুবই দারুণ কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন। সো আপনি হচ্ছে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আপনি যে বললে হবে না, আপনি একটা উদাহরণ দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে? যে মানে বাক স্বাধীনতার ব্যাপারটা আছে কিনা। দেখেন এখানে কিন্তু আপনি আপনি আপনার মতামত তুলে ধরতে পারতেছেন, এখানে তোষামত করার কিছু নাই, ফ্ল্যাটারিং করার কিছু নাই, ঠিক আছে, অতিরঞ্জিত করার কোনো কিছু নাই। আপনি আপনার মতামত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাই বলি যে একদম ওপেন ওপিনিয়নটা দেন, কোনো সমস্যা নেই, এখানে দেওয়ার সুযোগটা আছে। আর বাকি প্রশ্নগুলো আগের মতো করেই জাস্ট মানে একদম গতানুগতিক প্রশ্ন, সেগুলো নিয়ে কথা না বললাম। যে প্রথম প্রশ্নের কথাটা এই কারণেই বললাম, দেখেন কোশ্চেনের মান কিন্তু বেশ ভালো হয়েছে। এখন আপনি চাইলে মুখস্থ করে পারবেন না, আপনাকে রিলেট করতে হবে, আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। So, এইটাই হচ্ছে এখন চেঞ্জ নিয়ে আসবে, কি কত সুন্দর অ্যানালাইসিস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন ডিটেলস এর জন্য কোন বই ফলো করব। আমি বলবো ভাই আপনি হচ্ছে নর্মালি আমাদের সংবিধানটা আছে সেটাকে কালেক্ট করে ফেলবেন। আর যেটা করা যায় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার গুলোকে সলভ করে ফেলেন। আমি অবশ্যই বলবো সংবিধানের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ছিল সেগুলো আগে সলভ করবেন। সলভ করে এক্সট্রা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু অ্যাড করে নেবেন, ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে একটু কথাবার্তা বলি আর একটু। দেখেন আমাদের কিন্তু এই যে গণভোটের কথা বলা হচ্ছে, তো গণভোট নিয়ে প্রশ্ন আসতে পারে যে মনে করেন হচ্ছে এই যে আমরা যে অন্তর্বর্তীকালীন সংবিধান যে ছিলাম, ডক্ট্রিন অফ নেসেসিটি নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এগুলো একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন, ঠিক আছে? আমি আমি আজকে ক্লাসটা মানে যেটা বলার চেষ্টা করছি, একটা জাস্ট ফুড ফর থট দেওয়ার চেষ্টা করতেছি, একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। আপনি কিন্তু আপনার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আপনার যে স্ট্রং জোন সেগুলো কিন্তু বিবেচনা করে একটা গাইডলাইন দান করাবেন। বাট আমার ক্লাসটা আমি যদি ফলো করতে পারেন, আমার কাছে মনে হয় মোটামুটি আপনি খুব অল্প সময় গুছাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে লিখিত সিলেবাস 5 মানে মানে আমাদের 5 নাম্বার সেগমেন্টটা নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16 মুক্তিযুদ্ধ নিয়ে আছে, মুক্তিযুদ্ধ। যদিও সিলেবাসে খুব সুন্দর করে বলে দেওয়া আছে 50 নাম্বার মুক্তিযুদ্ধ থেকে আসে, বাট বর্তমানে 50 নাম্বার কিন্তু আসে না, এবং দেখা যাচ্ছে খুব কম পরিমাণে আসে বা আসে না বললেই চলে আসলে। সো সো মুক্তিযুদ্ধ নিয়ে আমি খুব একটা কথাবার্তা বলবো না, কারণ মুক্তিযুদ্ধ আপনি পড়াশোনা করেছেন। আমি যেটা বলবো যে প্রিভিয়াস ইয়ার গুলো একটু দেখবেন, প্লাস যেটা করবেন সেটা হচ্ছে যে বুঝতে পারতেছেন যে মানে প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে হয়তো অনেক কিছুর গুরুত্ব কমে বাড়ে। সো আপনি ওভাবে চিন্তা করে দেখবেন যে বর্তমান প্রেক্ষাপটে কোন ধরনের প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? সো বর্তমান প্রেক্ষাপটকে হচ্ছে আপনি গুরুত্বের মধ্যে রাখবেন। সো বর্তমান প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, আপনি গণ অভ্যুত্থানের কথা চিন্তা করতে পারেন, বা আপনি চিন্তা করতে পারেন যে এই যে মুক্তিযুদ্ধের কারণ সময়ে যে আমার হচ্ছে মধ্যবিত্ত সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, কিংবা হচ্ছে যে মানে হচ্ছে যে ওভারঅল যে মানুষের যে একটা বলে না গণ মানে হচ্ছে কি সবার যেটা অংশগ্রহণের মাধ্যমে যে যুদ্ধ, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেটা কিভাবে রিলেট করতে পারেন, ঠিক আছে? সো আপনার কাজ হবে কি মুক্তিযুদ্ধ নিয়ে বর্তমান প্রেক্ষাপটে যে একটা আলোচনা সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করবেন, ঠিক আছে? বাট আগে চেষ্টা করবেন মানে মানে বুঝতে পারতেছেন যে কোনটা পড়া লাগবে কোনটা পড়তে হবে না, সেটা একটু বুঝে আগে হচ্ছে মানে প্লাস মাইনাস করে নেবেন, তারপর হচ্ছে পড়বেন, ঠিক আছে? ওকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যে 4 নাম্বার সেগমেন্টের নিয়ে কথাবার্তা হলো প্রেজেন্টেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু বলি, সেটা হচ্ছে কি মানে বলে না আগে দর্শনধারী পরে গুরু বিচারী। যদি মানুষের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, আমার কাছে মানে খাতার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বাট এখানে একটা কথা আছে, সেই কথাটাতে যাওয়ার আগে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে কি মানে আপনি অবশ্যই চাইবেন যতগুলো মানুষ পরীক্ষা দেয় সেই মানুষের পরীক্ষার মধ্যে আপনার খাতার মধ্যে এমন কিছু থাকুক যেটা কিনা হচ্ছে একটা মানে হচ্ছে মানে ইউনিকনেস ক্রিয়েট করে বা একটা ইউনিক হয়। বাট একটু বলে রাখা ভালো, মানে রিসেন্টলি কি হয়, আমার একটা খাতা একবার ভাইরাল হয়েছিল, মানে মানুষজন ওই ডিজাইনটাই কপি করার চেষ্টা করে, ওই জিনিসটাই হচ্ছে খাতার মধ্যে দেয়। সো এটা অনেক ক্লিশে হয়ে গেছে। সো একটা জিনিস যখন সবাই দেয় সেটা কিন্তু ক্লিশে। আমি একটা কথা কিন্তু বুঝলাম, খেয়াল করছেন কিনা জানি না, যে আমি কোটেশন গুলো চেষ্টা করতাম ইউনিক দেওয়ার জন্য, যেটা সবাই দেয় না সেটা আমি দেওয়ার চেষ্টা করতাম। ঠিক সিমিলারলি আমি যখন প্রেজেন্টেশন করতাম আমার সময় 43-এ ছিল, হয়তো আমারটাই ইউনিক ছিল। So, এখন কিন্তু আমারটা ইউনিক নাই, আমারটা সবাই কপি করতেছে ধরেন। তাহলে আপনার কাজ কি, বা আপনার কাজ হবে আপনার একটা পার্সোনাল স্টাইল ক্রিয়েট করা।
সো কোথায় ফ্লোচার্ট দেয়া লাগবে, কোথায় ডায়াগ্রাম দেয়া লাগবে, সেটা আপনি বুঝতে হবে এখন। অনেকে বুঝেই না, অনেকে জাস্ট আমি দাগ দিয়ে এভাবে দাগে দিয়ে শুরু করি না। এটা কপি করা যাবে না, আপনি অন্যটা স্টাইল নিয়ে আসেন, আপনি আপনার মতো অ্যানালাইসিস করেন। বাট এটা ট্রু, এটা ট্রু, খাতার প্রেজেন্টেশন মানে ম্যাটার করে, ঠিক আছে? কেন ম্যাটার করে? এটা খুব সুন্দর কিন্তু ভিজুয়ালাইজ করানো সম্ভব, মানে খুব সহজে বোঝানো সম্ভব। যেন আমি খুব বেশি ফ্লো চার্ট ব্যবহার করতাম। কেন ফ্লো চার্ট ব্যবহার করতাম? একটা কারণে, যে ফ্লো চার্ট দিয়ে আমি খুব সহজে বোঝাতে পারি, তাই আমি ফ্লো চার্ট ব্যবহার করতাম। সো খাতার প্রেজেন্টেশন কিন্তু ম্যাটার করে। সো আপনার কাজ কি হবে ভাই আপুরা? আপনার কাজ হবে, আমি যেটা বলি সেটা হচ্ছে কি, মানে কোন জায়গায় কি ব্যবহার করতে হবে সেটা একটু বুঝতে হবে, সেটার জন্য পরীক্ষা দিতে হবে। বাট প্রেজেন্টেশন তা গোছানো খুবই দরকারি। তো এখানে নীল কালি কলম ব্যবহার করা, একটা স্পেস রাখা, ঠিক আছে, একটা প্যারার পর একটু গ্যাপ রাখা, একটা প্রশ্ন লিখা, একটা প্রশ্ন লেখার একটু ফাঁকা রাখা। তো এইগুলো একটু বুঝতে হবে যে কোন জায়গাগুলো নিয়ে কাজ করলে আপনার নাম্বারটা বাড়ে। ওকে, আচ্ছা। এবার সিলেবাসের 6 পার্টটা নিয়ে কথা বলবো, অধ্যায় 13, 12, 15। অধ্যায় 13-তে আছে হচ্ছে জেন্ডার ইস্যু, অধ্যায় 13-তে আছে হচ্ছে জেন্ডার ইস্যু, অধ্যায় 12-তে আছে হচ্ছে কমিউনিকেশন নিয়ে বা আইসিটি নিয়ে আছে, আর অধ্যায় 15-তে আছে হচ্ছে, আচ্ছা, 13-তে আছে সিভিল সোসাইটি, ঠিক আছে, 13-তে আছে সিভিল সোসাইটি, আর 15-তে আছে হচ্ছে জেন্ডার। দেখেন, তিনটা ইন্ডিভিজুয়াল সেক্টরকে আমি আলাদা আলাদা করে করছি। এখন একটু বলি সিভিল সোসাইটি। 13 নম্বর যে অধ্যায়টা আছে ভাই আপুরা শুনেন খেয়াল করে, সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি, বা আমরা বলতে পারি এনজিওর কথাগুলো বলতে পারি, ঠিক আছে? আপনারা প্রিলিমিনারি পরীক্ষাতে নিশ্চয়ই পড়ছেন ভাই আপুরা যে ওই যে আছে না স্বার্থান্বেষী যে গোষ্ঠীগুলো আছে, হ্যাঁ, ইন্টারেস্টেড গ্রুপ, আমি যদি বলি ইন্টারেস্টেড গ্রুপস, হ্যাঁ, ইন্টারেস্টেড গ্রুপ আপনারা পড়ছেন। কি করবেন আপনারা? ওইখানেই প্রিলিমিনারি পরীক্ষা যান, যা হচ্ছে কে কি বলছে, ঠিক আছে, মানে ফাইন্ডম্যান মানে একটা কথাবার্তা বলছে, বা কয়েকজন হচ্ছে সমাজবিজ্ঞানী হচ্ছে এই সিভিল সোসাইটি বা এই যে ইন্টারেস্টেড গ্রুপ নিয়ে কিন্তু কয়েকটা তথ্য দিছে, ওইটা কথাবার্তা বলছে। কি করবেন? ওই কয়েকটা কথাবার্তা একটু নোট করে ফেলেন, এবি দিয়ে নোট করে ফেলেন, ঠিক আছে? এটা ফার্স্ট কাজ। কি বললাম? আপনি প্রিলিমিনারি পরীক্ষার সময় যখন সিভিল সোসাইটি বা ইন্টারেস্টেড গ্রুপ নিয়ে পড়াশোনা করছেন, তখন কয়েকজন সমাজবিজ্ঞানী এদের নিয়ে কয়েকটা কথাবার্তা বলছেন, যে কাদের হচ্ছে ওরা মানে স্বার্থন্বেষী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করছেন। আচ্ছা, একটা ফাইন। 2 নম্বর আসি ভাই, আবার একটু ভালো করে দেখেন, এনজিও। হ্যাঁ, এনজিও কিন্তু আমাদের বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ওগুলো নিয়ে কাজ করে। তার মানে সে কাজ করে কি, পোভার্টি এলিভেশনে কাজ করে, সে এডুকেশন নিয়ে কাজ করে, সে হেলথ নিয়ে কাজ করে, সে কাজ করে ক্লাইমেট নিয়ে কাজ করে, ঠিক আছে? মানে ইজি, মানে এনজিও কি নিয়ে কাজ করে সেগুলো কিন্তু ইজি। বাট আপনাকে কি নিয়ে কাজ করে যেমন বুঝতে হবে, আপনাকে একটু উদাহরণগুলো মনে রাখা লাগবে, এক্সাম্পল, যে কোন কোন প্রতিষ্ঠানগুলো, যেমন ব্র্যাক কি নিয়ে কাজ করে, মানে গ্রামীণ ব্যাংক কি নিয়ে কাজ করে, ঠিক আছে, আশা কি নিয়ে কাজ করে। সো আপনাকে একটু বুঝতে হবে যে এনজিও যে আছে সেই এনজিও গুলো কি নিয়ে কাজ করে, ঠিক আছে? রাইট। সো এনজিওর কাজ আমি বুঝলাম, এনজিও হচ্ছে উদাহরণ আমি দেখলাম। দেন আপনি একটু জাস্ট কিছু ডেটা আপনি উল্লেখ করে রাখতে পারেন, জাস্ট যেহেতু এনজিওর গুরুত্ব এখন আছে, সো মানে কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগতেছে। ওকে, সো সিভিল সোসাইটি এনজিও নিয়ে মোটামুটি আই হোপ ডান, বুঝতে পারছেন। আইসিটি নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? কেন কথাবার্তা বলবো সেটা আসি। বর্তমানে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স আছে সেটার কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিয়েলিটি। সো এক্ষেত্রে যে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। কি ধরনের প্রশ্ন আসতে পারে? যে এমপ্লয়মেন্ট যে অবস্থা, ঠিক আছে, অর্থাৎ আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ভবিষ্যতে চাকরির বাজারে কি ধরনের পদক্ষেপ ফেলতে পারে, আপনি আপনার মতামত তুলে ধরুন, বা হচ্ছে বিশ্লেষণ করুন। প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা হচ্ছে এই যে সরকার ব্যবস্থা, ঠিক আছে, বা প্রশাসন যে খাতগুলো আছে সেগুলোতে কিভাবে উন্নয়ন ঘটানো সম্ভব, প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে হচ্ছে হচ্ছে আমরা যে বলি যে বর্তমানে যে ক্লাউড কম্পিউটিং, হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে হচ্ছে যে হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, যেগুলো যদিও আসলে সায়েন্সের সাবজেক্ট, বাট যেহেতু আইসিটির সাথে রিলেটেড, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। আপনার তাহলে কাজ কি ভাইয়া? খুবই সিম্পল একটা কাজ, যেটা কম্পোজিশন শিখে ফেলেন, একটা এসে শিখে ফেলেন, ঠিক আছে? সাপোজ মনে করেন হচ্ছে যে ফিউচার মানে আইসিটি অফ বাংলাদেশ, ঠিক আছে, আইসিটি অফ বাংলাদেশ ইন ফিউচার, বা ঠিক আছে, বা ফিউচার অফ আইসিটি ইন বাংলাদেশ, জাস্ট একটা জাস্ট কম্পোজিশন শিখে ফেলেন। বাংলাদেশ কোন কোন সেক্টর ভালো করতেছে, কোন কোন জায়গায় নিয়ে কাজ করে ফেলতেছে, একটা নোট করে ফেলেন। আইসিটির এই সেক্টরটা শেষে একটা এসে শিখেন, এসের মাধ্যমে পুরোটা কিন্তু আপনি ইজিলি কভার করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে ফাইন। সো 13 গেল, 12 গেল, 15 নম্বর অধ্যায় নিয়ে একটু ছোট্ট করে কথাবার্তা বলবো ভাই আপুরা। 15 নম্বর জেন্ডার ইস্যু, ঠিক আছে? সো জেন্ডার ইস্যু নিয়ে আমি এটাই করতাম, সেটা হচ্ছে কি আহ, যে ওমেন এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট একটা রচনা শিখতাম, এনাফ, ইনাফ, ঠিক আছে?
এখন আসি ওমেন এম্পাওয়ারমেন্ট। যখন রচনা শিখতে যান ভাইয়া, কয়েকটা কয়েকটা ডেটার কথা একটু মনে রাখবেন। বাংলাদেশের সংবিধানে কোন কোন জায়গায় হচ্ছে নারী নিয়ে কথাবার্তা বলা আছে, ঠিক আছে, সংবিধানে নারী নিয়ে কি কথাবার্তা বলা আছে। দেন হচ্ছে যে আমরা বলি যে সিডো, ঠিক আছে, আমার নাম শুনে নিশ্চয়ই সিডো, ঠিক আছে, সেখানে নারীদের নিয়ে কি কথাবার্তা বলা আছে। দেন হচ্ছে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে যে সেক্টর গুলো আছে, সেই সেক্টরগুলো নারীদের অংশগ্রহণ কেমন, বিভিন্ন স্কুলে বর্তমানে মানে হচ্ছে নারীদের অংশগ্রহণ কেমন। সো কয়েকটা ডেটা একটা রচনার মধ্যে একসাথে নিয়ে আসেন ওমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে। আপনার এই একটা এর মাধ্যমে আপনার পুরা 15 নম্বর যে অধ্যায়টা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তার সুবিধা কি? বাংলা রচনা শেষ, নারীর ক্ষমতায়ন; ইংরেজি রচনা শেষ, ওমেন এম্পাওয়ারমেন্ট; বাংলাদেশ অ্যাফেয়ার শেষ। সো একটা রচনার মাধ্যমে আমি 3টা সেগমেন্টকে একসাথে গুছাই ফেলতে পারবেন, ঠিক আছে। সো ভাইয়া পুরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তো। কারণ একটু সি লিখবেন, ঠিক আছে, আমি একই কথা হয়তো অনেকবার করেই বলতেছি, বাট তারপরে যদি রেসপন্স পাই তাহলে মনে করেন হচ্ছে একটু মোটিভেশন পাওয়া যায় যে না আপনারা শুনছেন বা কথাবার্তা বলতেছেন। থ্রু আউট পুরা ক্লাসে খুব চমৎকার রেসপন্স করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি সর আসলে এত মানুষ রেসপন্স করতেছেন, আসলে আমি মানে সবার নাম উল্লেখ করতেছি না, ঠিক আছে, বাট থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। ওকে, একটু আগাবো সামনে, মোটামুটি অনেকগুলো আচ্ছা। আচ্ছা, এবার ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন 5 নাম্বার নিয়ে একটু কথাবার্তা বলি। এগুলো আমি প্রশ্নগুলো আমি নিজে অ্যাড করছি, আমার কাছে মনে হয়েছিল এগুলো নিয়ে কথাবার্তা বলা যায়, তাই একটু জাস্ট স্লাইডের মধ্যে অ্যাড করে দেওয়া আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা কি উচিত? আমি বলবো ডেফিনেটলি উচিত, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার মানে আমার জাস্ট পয়েন্ট অফ ভিউ, এটা ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলতে পারে, ঠিক আছে। কেন একটু বলি। বাট একটু মনে রাখবেন, আপনি যখন চ্যাট জিপিটি ইউজ করতেছেন, ধরেন এখানে চ্যাট জিপিটি কিন্তু খুব ভালো ভালো বাংলা দিচ্ছে না, হ্যাঁ। বাট আপনি কি করেন, কোনো জিনিস সামারাইজ করে ফেলতে পারেন। যেমন ধরেন আপনি বললেন চ্যাট জিপিটিকে, সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যে কোনো জেমিনি বা হচ্ছে অন্য কোনো জিনিস সেটা বলতেন যে মনে করেন হচ্ছে যে suppose নারী নারী সম্পর্কিত যে সকল কনভেনশন গুলো আছে সেগুলো একটা লিস্ট করে দাও। তাহলে কি সে নারী সম্পর্কিত কিছু কনভেনশন লিস্ট করে দিল, ধরেন সিডিও দিল বা আরো কিছু কনভেনশন মানে জাস্ট নোট করে দিল। তাহলে আপনার কাজ কি হবে? আপনি যে নারী অধ্যায়টা লিখবেন, জাস্ট ওই কনভেনশনের নামগুলো সাইডে লিখে রাখেন, শেষ। আপনি জলবায়ু যখন পড়তে যান, আপনি 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 হচ্ছে ওখানে বললেন যে জিপিটি আমার হচ্ছে কিছু জলবায়ু সম্পর্কিত কিছু হচ্ছে যে কিছু ওয়েবসাইটের নাম হচ্ছে নোট করে দাও, কিছু ডেটা আমাকে নোট করে দাও, ঠিক আছে, জাস্ট 5টা ডেটা নোট রাখেন, 5টা ওয়েবসাইট নোট রাখেন, শেষ। সো দেখেন, আপনি যদি প্রপার ওয়েতে আপনি যদি ব্যবহার করতে পারেন, হ্যাঁ, এটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে, ঠিক আছে। বাট তারপরেও একটু চেক করে নেবেন যে অ্যাকুরেটলি দিচ্ছে কিনা, ওকে। বাট আমি বলবো যে যদি যেহেতু আপনার ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে, কেন না ভাই, কেন না, কারণ এআই ইজ এ রিয়েলিটি। আপনাকে ব্যবহার করা শিখতে হবে, যে যত ইফিসিয়েন্ট ওয়েতে এটা ব্যবহার করতে পারে সে তত ভালো করতে পারবে, গ্যারান্টি। সো আপনি কিছু পয়েন্ট গোছানোর জন্য আপনি আমি জিজ্ঞাসা করতে পারি, কিছু ভালো কিছু পয়েন্ট রেডি করে দাও। সো আপনি এটাকে ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে। সো এটা অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন করেছেন হচ্ছে কোন থিসিস পেপার বা পেপার পাবলিকেশন থেকে কি ইনফো দেওয়া যাবে, আর দিলে রেফারেন্স কিভাবে দিব? ভাই এত ডিপে যাওয়ার আসলে দরকার মনে হয় পড়বে না, বা এত সময় আপনি পাবেন না। দেয়া যাবে, বাট এই ক্ষেত্রে রেফারেন্স দেওয়াটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যদি এত ডিপে না যায়, আপনি জাস্ট হচ্ছে কিছু মানে হচ্ছে একদম জেনারেল যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে মানে কাজ করলে আরো বেটার, কারণ তখন আপনাকে হচ্ছে যে রেফারেন্স আলাদা করে সিস্টেম দিতে হবে। বাট এটাও একটু করতে পারেন যখন আপনি হচ্ছে আন্তর্জাতিক বিষয় বা যখন প্রবলেম সলভ করবেন, তখন আপনি উল্লেখ করতে পারেন। বাট এটা আমার কাছে মনে হয় খুব একটা দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে আহ, যে ওয়েবসাইট গুলো আছে, যে মন্ত্রণালয় গুলো আছে, যে পেপার গুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন, ঠিক আছে। ওকে, আহ একদম লাস্ট সেগমেন্টে চলে আসছি আমরা। 7 নাম্বার সেগমেন্টটা নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে অধ্যায় 9 আর 14। ভাই 9 আর 14 একসাথে রাখার কারণ আছে, দেখেন 9 নাম্বার অধ্যায়টা আছে হচ্ছে ফরেন পলিসি নিয়ে, ঠিক আছে, ফরেন পলিসি। আর 14 নাম্বার অধ্যায়টাতে আছে হচ্ছে 14 নম্বর অধ্যায়টা বেসিক্যালি আছে হচ্ছে এই যে গ্লোবালাইজেশন বাংলাদেশ, গ্লোবালাইজেশন অ্যান্ড বাংলাদেশ, ঠিক আছে। সরি, আমার লেখার অবস্থা খুব খারাপ হচ্ছে, but এমনিতে লেখা কিন্তু আমার খারাপ না, ওটা ভালোই। সো ফরেন পলিসি আর হচ্ছে গ্লোবালাইজেশন, এই দুইটা সেগমেন্ট নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আছে। এটা অধ্যায় 9, এটা হচ্ছে অধ্যায় 14। সো আমি এই দুটা সেগমেন্টকে একসাথে কেন রাখলাম, খুবই সিম্পল। এই দুইটা আমরা বাংলাদেশে পড়ার দরকার নেই, এটা যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তখনই আপনি গুছিয়ে ফেলবেন, ঠিক আছে। So এটা আলাদা করে বাংলাদেশ অ্যাফেয়ার্স এ পড়ার দরকার নেই। যখন আপনি আন্তর্জাতিক বিষয়াবলী গুছাবেন তখন হচ্ছে এই দুইটা চ্যাপ্টারকে গোছায় ফেলবেন, শেষ, সিম্পল, ঠিক আছে। সো এটা নিয়ে আপনার আলাদা করে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়তে হবে না, আমি যখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়বেন তখনই হচ্ছে এই দুইটাকে গোছায় ফেলবেন, কারণ এখানে ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইডিবি আছে, বাংলাদেশ ফরেন পলিসি, এক্সটার্নাল ফ্যাক্টর কি, ইন্টারনাল ফ্যাক্টর কি, সবগুলো আপনি আন্তর্জাতিক বিষয়বস্তু এমনিতেই পড়বেন। সো যখন আপনি আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন তখনই হচ্ছে এটা আপনি কি তখনই গোছায় ফেলবেন, ঠিক আছে। সো 9 নাম্বার আর 14 নাম্বার নিয়ে বাংলাদেশ বিষয়াবলিতে আলাদা করে পড়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি ক্লাসের একদম শেষ পর্বে চলে আসছি, একটু জাস্ট কিছু বইয়ের রেফারেন্সের কথাবার্তা বলবো, হ্যাঁ। সো এটা বেটার ব্র্যান্ডিং করার জন্য না, পাবলিসিটি করার জন্য যদি সম্ভব, এটা মনে হচ্ছে কি একটা হচ্ছে লিখিত যে কোশ্চেন ব্যাংক, সেটা একটু হাতে রাখলে ভালো, লিখিত প্রশ্ন ব্যাংক অবশ্যই রাখবেন। একটা রাখতে পারেন জাস্ট কোশ্চেন,
একটা রাখতে পারেন হচ্ছে কি কোশ্চেন এন্ড আনসার। ঠিক আছে, কোশ্চেন আমি রাখার চেষ্টা করতাম, কারণ আমি প্রশ্ন ধরে ধরে বোঝার চেষ্টা করতাম যে কি আছে না আছে, প্রশ্ন দেখলে আমি পারি কিনা। ঠিক আছে, সো আমি কোশ্চেন এটা রাখতাম, জাস্ট কোশ্চেনের সেট। এটা হচ্ছে কোশ্চেন আনসার থাকা ভালো। দুই নাম্বার হচ্ছে কি, দুই নাম্বার হচ্ছে কি, ওপেন ইউনিভার্সিটি কিছু পিডিএফ আছে। ঠিক আছে, ওপেন ইউনিভার্সিটি কিছু পিডিএফ আছে, আমি ওগুলো ফলো করার চেষ্টা করতাম। ঠিক আছে, সো আপনারা চাইলে ওপেন ইউনিভার্সিটি লিখে দেখবেন যে এসএসসি এইচএসসি কিছু পিডিএফ গুলো আছে ওখানে, মানে বাংলাদেশ বিষয়গুলি কিছু কনসেপ্ট নিয়ে দেখবেন আলোর অধ্যায়ের নাম দেওয়া আছে, সেই অধ্যায়ের মধ্যে থেকে আমি হচ্ছে পড়ার চেষ্টা করতাম। ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে রেফারেন্স। তিন নাম্বার যেটা করতাম সেটা হচ্ছে আমি হচ্ছে একটু ভিডিও দেখার চেষ্টা করতাম, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করতাম। ঠিক আছে, সো পারলে একটু ইউটিউবে ভিডিও দেখে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করুন, পড়াটা বোরিং লাগবে না, ভালো লাগবে। তখন আপনি ইজিলি হচ্ছে কি মানে মনোযোগ দিতে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি ইজিলি কি আপনি সেটা মানে খাতায় লিখতে পারবেন। সো কনসেপ্ট ক্লিয়ার করাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মুখস্থ করার দিন শেষ, এখন কনসেপ্ট ক্লিয়ার করে মানে হচ্ছে লিখতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আর যেটা বলবো সেটা হচ্ছে যে উম, যদি বলি, মোটামুটি অনেকগুলো কথাবার্তা বলছি, হ্যাঁ। আর এটা সেটা হচ্ছে কি, এই যে ডেটার জন্য একটা আলাদা খাতা বানাইছিলেন। ঠিক আছে, আপনি একটা কাজ করে চ্যাপ্টার ওয়াইজ ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার করে জাস্ট ডেটাগুলো এক জায়গায় রাখবেন। আমি বারবার করে বলছি আজকে পুরো ক্লাসে, যে যত সুন্দর করে গুছায়া প্রিপারেশন নিতে পারবেন, আপনি জাস্ট 2-3 দিন ইনভেস্ট করেন, পুরা এই 14টা 16টা চ্যাপ্টারটা আছে, 16টা চ্যাপ্টার আপনার একসাথে গোছানো হয়ে যাবে। ঠিক আছে, ওকে, মোটামুটি ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার জায়গা থেকে একদম যা জানতাম মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। সো একদম শেষ পর্যায়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। আচ্ছা, সাদমান ইবনে সাইফুল ভাই বলেছেন এআই ব্যবহার করা ঠিক হবে কিনা। আমি এই ক্ষেত্রে আসলে মানে মানে খুব একটা মতামত দিতে পারবো না, কারণ আমি এটা নিয়ে কাজ করি নাই ভাইয়া। বাট আপনি করে দেখতে পারেন যে এটার অ্যানালাইসিস কেমন হয় ও কিভাবে বলে, দেখতে পারেন, কোনো সমস্যা নেই, এক্সপেরিমেন্ট তো করা যেতেই পারে। বাট অবশ্যই চেক করে নিবেন যে আপনার তথ্য যেটা দিচ্ছেন সেটা ভ্যালিড কিনা। হ্যাঁ, সো ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করে তথ্যটা একটু চেক করে নিবেন, আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, আমি মোটামুটি হচ্ছে আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছেন লেখা বেশি খারাপ হলে কি প্রবলেম হবে, এর জন্য কি করা যায়। ইনশাল্লাহ লেখা প্রবলেমের যে ব্যাপারটা আছে সেটা যদি আপনি চেষ্টা করেন, যে 2 মাস সময় আছে সেটাকে রিকভার করা সম্ভব। তাই এই কজটা ইনশাল্লাহ 2 মাস পরে আপনি আমাকে দিবেন না সেটা আমি জানি। সো ভাইয়া, অত সুন্দর করা লাগবে না, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বোধগম্য, অর্থাৎ দেখলে যেন পড়তে পারা যায় সেরকম করতে পারলে হচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনি পারবেন, পারবেন। আর কার কোনো প্রশ্ন? ভাই আমি থার্ড ইয়ারে পড়ি, আমার ম্যাথ সম্পর্কে সেরকম ধারণা নেই, তাহলে কি করব। ম্যাপ সম্পর্কে ধারণা আসলে মানে সবার যে থাকে তা না, বাট প্র্যাকটিস করে করে রপ্ত করতে হয়। উত্তরণের একটা মানে বই আছে মানচিত্রে, ঠিক আছে, মানচিত্র 2টা বই আছে, সেই 2টা বই আপনি পড়তে পারেন। তাছাড়া আমি একটা অ্যাপ ইউজ করি, সেই অ্যাপটার নাম একটু বলে দিচ্ছি। আচ্ছা, অ্যাপটার নাম হচ্ছে সিতারা। আমি ক্লাসে বলছি, আমার ক্লাসের সময় একটা অ্যাপ আছে, SETERRA, সিতারা। ঠিক আছে, এই অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, বা ওয়েবসাইটে গিয়েও আপনি ম্যাপ প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, সো দুইটা কাজই করা যায়, আপনি চাইলে ওয়েবসাইটে ঢুকে প্র্যাকটিস করতে পারেন, এটা আপনাকে অনেক বেশি একটা অ্যাডভান্টেজ দিবে। খুব দারুণ একটা অ্যাপ, আপনি চাইলে সেটা প্লে স্টোর থেকে নামাইতে পারেন। বা যদি হার্ড কপি রাখতে চান সেক্ষেত্রে আমার কাছে আমার উত্তরণের সাথে একটু যোগাযোগ করে আপনি জাস্ট ম্যাপের বইগুলো কালেক্ট করতে পারেন। তো তিনটা মানে আনসার আমি দিয়ে দিয়েছি, আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ। মানে যারা একদম শুরু থেকে মানে প্রচুর মানুষ আজকে মানে মোটামুটি ইন্টারাকশনে ছিলেন, আমি আশা করি আপনাদের যে মানে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো আমি FAQ দিয়ে মানে করে মানে শেষ করে ফেলতে পারছি। তাই হয়তো ওইরকম আপনাদের প্রশ্ন থাকার কথাও না। আহ, আমি মানে আমি আমি নিজেও তো আসলে পরীক্ষার্থী ছিলাম, আমি আসলে বুঝি আসলে চাহিদাগুলো কোন জায়গায়, কোন কোন জায়গায় মানুষজন চায়, কোন কোন জায়গায় ভুল হয়। তো সেই জায়গাটা থেকে আমি প্রশ্নগুলো রেডি করে রাখছিলাম যেন আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে। লাস্ট একটা কথা বলেই হয়তো বা শেষের দিকে চলে যাবো, নিউজ পেপারের কথা বলবো। আমি প্রচুর পরিমাণে পত্রিকা পড়তাম, ট্রাস্ট মি। মানে আমার পত্রিকা পড়ার একটা অভ্যাস ছিল, মানে নেশা ছিল বলতে পারেন। ঠিক আছে, আমি পড়তাম, যখনই আমি অবসর পেতাম আমি বসে বসে পত্রিকা পড়তাম। আমি অফলাইন পত্রিকা হয়তো পড়া ভালো, বাট আমি অফলাইন পত্রিকা আসলে পড়তে পারতাম না, চোখ আমার ব্যথা করতাম, আমি আসলে অনলাইন পত্রিকা পড়তাম। তো আমি কি করতাম, যেটা আমার ভালো লাগতো, দেখেন আমি জানি ক্লাইমেট আছে, আমি জানি হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট আছে, আমি জানি হচ্ছে এখানে ইকোনমি আছে। তো আমি রিটেনের যে কনসেপ্ট গুলো আছে, যেগুলো রিটেনের যে অধ্যায়গুলো আছে সেই সম্পর্কে কিন্তু আমার ধারণা আছে, আমি জানি কোন কোন অধ্যায় নিয়ে পড়তে হবে। আমি কি করতাম, মানে আমি আমার ইন্টারেস্টের জায়গা নিয়েই পড়তাম। ঠিক আছে, সাপোজ ধরেন হচ্ছে আমি তো অ্যাপে পড়তাম, আমি দেখা গেছে সাপোজ ধরেন হচ্ছে আমার BBC বাংলায় একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা লেখা আসছে, আমি সেটা পড়তে ভালো লাগছে, সেটা পড়ে ফেলতাম। আবার হচ্ছে ওমেন নিয়ে একটা মানে বা হচ্ছে নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো একটা মানে লেখা ভালো লাগছে ডেইলি অবজারভারে, পড়ে ফেলতাম। তো যেখানে যে লেখাটা ভালো লাগতো আমি পড়ে ফেলার চেষ্টা করতাম। কেন পড়তাম সেটা হচ্ছে কি, বা আরেকটা কথা বলে ফেলি। ধরেন কোনো কোশ্চেন বুঝতেছে না, কোনো টপিক নিয়ে বুঝতেছে না, সেই ওয়ার্ডটা আপনি আমাদের গুগলে সার্চ করেন, সেখানে আপনি অনেক আর্টিকেল চলে আসছে, আপনি কাজ করেন সেই আর্টিকেলটা পরে কয়েকটা পয়েন্ট নোট করে রাখেন। আপনাকে অনেক নোট করার দরকার নেই, আপনি কয়েকটা পয়েন্ট নোট করে রাখেন, দেখবেন যে আপনি এগুলা দিয়ে লিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আর কি হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমি হচ্ছে
মানে ইউটিউবে একটু মানে ডিসকাশন শুনতাম, যেমন হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে অনেক সময় হচ্ছে অ্যানালাইসিস গুলো হয়, সেগুলো শুনতাম। বিবিসি বাংলা অ্যানালাইসিস গুলো শুনতাম, ঠিক আছে? কারণ আমার কাছে মানে অ্যানালাইসিস শুনতে পারলে আপনি হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো এটা করতে পারেন, কাজে লাগবে ইনশাল্লাহ। আহ থ্যাংক ইউ, একজন কমেন্ট করেছেন, তার হচ্ছে আহ, বোঝানোটা ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু সো মাচ, আপনি কথা শুনেছেন, ক্লাসে রেসপন্স করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। সো আশা করি ক্লাসের এই মুহূর্তে আর যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, আমি ক্লাসটা শেষ করতে পারি। আমি চেষ্টা করেছি আমার যতটুকু যা মনে পড়ে একদম আমার জায়গা থেকে আপনাদের হেল্প করার জন্য, কারণ আমি জানি এই মুহূর্তটা অনেক ভার্নারেবল। এই মুহূর্তে আমরা বুঝতে পারি না যে কি করা লাগবে, কি কি পড়তে হবে, বাট একটা প্রপার গাইডলাইন আপনার লাইফটা চেঞ্জ করতে পারে। তো আমি বিশ্বাস করি দেখি আমি আমার জায়গা থেকে একদম বেস্ট দেওয়ার চেষ্টা করছি। তারপরে ভুল ত্রুটি ছিল, হয়তো সবাইকে খুশি করা সম্ভব হয়নি, বাট তারপরে আশা করি কিছু না কিছু মানুষ ইনশাআল্লাহ উপকৃত হবেন যারা পুরো ক্লাসটা করেছেন। ওকে, একদম লাস্ট 1 মিনিট আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর না তা না হলে আমি ক্লাসটা শেষ করে দেবো। আর হচ্ছে কি একটা কথা বলার আছে, যারা সময় পাবেন পরবর্তী রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখে নেবেন বা শুনে নেবেন, কারণ আমার কাছে মনে হয় যারা প্রথমবারের মতো লিখিত পরীক্ষা দিবেন বা লিখিত শুরু করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় আজকে যারা ক্লাসে প্রথমে ছিলেন আর ক্লাসের শেষ পর্যায়ে আপনার মোটামুটি থিঙ্কিং যে একটা মানে জগতে বা চিন্তার জগতে যেটা পরিবর্তন, সেটা নিশ্চয়ই আমি নিয়ে আসতে পারছি বলে বিশ্বাস করি। সো একদম শেষ পর্যায়ে পর্যন্ত যদি ক্লাসে শুনতে পারেন, আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ অনেক কিছু আপনি খুব অল্প সময় গুছাতে পারবেন। ওকে, উইলিয়াম ভাই বলেছেন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, হয়তো কোনো একটা ক্লাসে আবার দেখা হয়ে যাবে, কত কথা হয়ে যাবে। আপনার সবাই ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, আর হচ্ছে নিয়তটা ভালো রাখবেন, ভালো নিয়ত রাখলে আল্লাহ সাহায্য করে। আর আমি যেটা সবসময় বলি, রিজিকের মালিক আল্লাহ। সো কোনো কিছু নিয়ে প্যারেশানি হওয়া যাবে না, বাট চেষ্টাটা কিন্তু আমাদের হাতে, সো চেষ্টা নিয়ে কখনো কমতি করা যাবে না। নিজের বেস্টটা চেষ্টা করতে হবে, নিজের বেস্টটা দেওয়া লাগবে। আল্লাহ যা ফয়সালা করে সেটা মেনে নিতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।